1.5 মাসের প্রেগন্যান্সির সময় জানতে পারলাম আমার বরের অন্যত্র প্রেমের সম্পর্ক আছে এবং তাদের শারীরিক সম্পর্ক হয়েছে একাধিকবার। আমি আর ওখানে সংসার করতে চাই না। বাড়ি গেলে বাবা আবার অসম্মানের ভয়ে আমাকে সেখানেই পাঠাবে। কিন্তু যে পুরুষ আমি থাকাকালীন অন্য নারীকে ছুঁয়েছে, সেই পুরুষের সাথে এক বাসায় এক বিছানায় কিভাবে থাকবো খালামণি? বোনের মেয়ের স্বামী পরকিয়া করে শুনে হুসনাহারা বেগম এক প্রকার আঁতকে উঠে বললেন, তোর মতো চোখ ধাঁধানো সুন্দরী ঘরে রেখে তোর স্বামী পরকিয়া করলো? শুয়োরের বাচ্চা কোথাকার! মানুষ কথায় বলে না, কিছু কুত্তার ঘরে বিরিয়ানি রেখে বাহিরে যায় পান্তার খোঁজে। তোমার বরের হয়েছে সেই অবস্থা। কেমন জানো আরো? মীরাবের কান্নার বেগ যেন কয়েক গুণ বৃদ্ধি পেল। হোসনায়রা বেগম এগিয়ে এসে মীরাবের পাশে বসলেন। মাথায় হাত বুলিয়ে দেওয়ার উদ্দেশ্যে মাথায় হাত রাখতেই চকিতে হাতখানা গালের সাথে চেপে ধরে ফুঁফিয়ে উঠল মীরাব। হোসনায়রা বেগম মীরাবের অবস্থা বুঝতে পেরে 7-5 না ভেবে মায়ের মতো সস্নেহে বুকে আগলে নিলেন মীরাবকে। শান্ত স্বরে বললেন, তুই নিজেকে সামলা মা। এত অল্পে তোর ভেতরের নারী সুলভ আচরণকে হারিয়ে যেতে দিস না। মনে রাখবি, নারী নরম মনের হলেও কিন্তু কঠিন মস্তিষ্কের। নারী ভালোবাসলে মন দিয়ে ভালোবাসে, আর ঘৃণা করলে সবটুকু দিয়ে আঘাত করে নিজেকে সরিয়ে নেয়। মীরাব শেষাক্ত কথাখানা ঠিক বুঝতে পারল না। নিজেকে ছাড়িয়ে নিয়ে প্রশ্নবোধক চাহনিতে চেয়ে রইল খালামণির দিকে। হোসনায়রা বেগম মীরাবের কপালে গালে লেপ্টে থাকা ছোট চুলগুলো ভালোবেসে 2 হাতে আলতো করে সরিয়ে কানে গুজে দিয়ে চোখে চোখ রেখে বলল, সবসময় নারীর চোখে আগুন নিভিয়ে দেওয়া পানি নয়, উত্তাপ ছড়িয়ে দেওয়া আগুন থাকতে হয়। মীরাব কেসে উঠল। কাশতে কাশতে চোখ বড় হয়ে এলো, রক্তবর্ণ ধারণ করলো, কপালের শিরা জেগে উঠল। চোখ বন্ধ করতে কানে এলো পুরুষালী গলা, এই নাও, পানিটা খেয়ে নাও, শুনছ? মীরাব দ্রুত চোখ খুলতেই সামনে পানি ভর্তি গ্লাস দেখতে পেতেই আশেপাশে আর কোনো কিছু না দেখে গ্লাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। গ্লাস সামনে টি টেবিলে রাখতেই সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি বলে উঠল, কি হয়েছে? এখানে বসে বিলাপ করে কাঁদছো কেন? মামনি, কি হয়েছে? শেষাক্ত প্রশ্নটি হোসনায়রা বেগমের উদ্দেশ্যে করল সে। হোসনায়রা বেগম মীরাবের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। সামনের ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, আদনান, বাবা তুই আগে ফ্রেশ হয়ে নে, তারপর না হয় অন্য কথা হবে। যা বাবা। সামনে দাঁড়ানো পুরুষটির নাম ইর্তেজা ইউসুফ আদনান। গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা। ফর্সা বললে হয়তো ভুল হবে না, তবে টকটকে ফর্সা রং নয়। উচ্চতা সম্ভবত 6 ফুট, সেটা না হলেও কাছাকাছি তো কিছু একটা হবেই। ইয়া লম্বা মানুষটার গাল ভর্তি ছোট ছোট দাড়ি, চুল প্রায় কাঁধ অব্দি, মাথায় সাদা রঙের ক্যাপ, গায়ে কালো রঙের ঢিলে ঢালা টি শার্ট এবং অফ হোয়াইট প্যান্ট, পায়ে একই রঙের জুতা। আদনান হাতের ছোট ব্যাগটা হোসনায়রা বেগমের হাতে ধরিয়ে দিয়ে ঘড়িটা খুলতে খুলতে মীরাবকে ফের প্রশ্নটা করলো, কি হয়েছে? কিছু জানতে চেয়েছি তো আমি। মীরাব মাথা নিচু করে চুপ রইল কিছুক্ষণ। হোসনায়রা বেগম কিছু বলবেন, তখনই আদনান বলে উঠল, ভয় নেই মামুনি, আমি ওর খালাতো ভাইয়ের পরিচয় জানতে চাচ্ছি। এটার বাহিরে মীরাবের সাথে আমার কোনো সম্পর্ক বোধ করি না। আদনান ফের মীরাবকে উদ্দেশ্য করে বলল, তুমি কি আমাকে বলবে নাকি আমারই কিছু করতে হবে? আমি কিন্তু সরাসরি তোমার বাবাকে ধরবো। আমি ওনাকে বলেছিলাম, তুমি ভালো থাকলে তো হলোই, ভালো না থাকলে কিন্তু আমি তাকে দেখে নেব। যদিও কিছু বলতে চেয়েছিল মীরাব, কিন্তু আদনানের কথা শুনে কথা যেন গলাতে আটকে গেল। ড্যাব ড্যাব করে চেয়ে রইল আদনানের দিকে। পরক্ষণে হোসনায়রা বেগমের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল সে। মনের প্রশ্নটা চোখে এসে জমাট বাঁধল। ইশারায় জানতে চাইল, কি বলবো খালামণি? হোসনায়রা বেগম মীরাবের অবস্থা বুঝলেন। তিনি এটাও বুঝলেন, আদনান এখন সবকিছু না জানা অবধি কিছুতেই থামবে না। আদনানের জিদ ওকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে কে জানে। আদনান গিয়ে মায়ের পাশে বসলো। মায়ের দিকে তাকিয়ে বলল, মামনি, 1 কাপ চা খাওয়াবে প্লিজ? বস, আনছি।
বলে হোসনারা বেগম উঠে দাঁড়ালেন। তিনি বেশ বুঝতে পেরেছেন আদনান তাকে পরোক্ষভাবে এখান থেকে চলে যেতে বলছে। মুখের ওপর সেটা বলা সাহস হবে না বলে চায়ের আবদার করল, নইলে সে এই সময় চা খাওয়ার অভ্যেস তার মোটেও নেই। হোসনারা বেগম রান্নাঘরে চলে যেতেই আদনান সোফা হেলান দিয়ে আরাম করে বসল। মীরাবের দিকে তাকিয়ে ব্যস্ত গলায় বলল, আমি চাই না তুমি আমার কাছে কিছু লুকো, সবটা শুনতে চাই আমি। তুমি খুব ভালো করে জানো আমি ঠিক কতটা ভালো শ্রোতা। মীরাবের মনে হলো আদনান তাকে তার সমস্যা থেকে বের হতে সাহায্য করতে পারবে। তার অবস্থায় থাকলে কি করলে ভালো হবে, কি করলে মন্দ হবে, সেসব তার জানা প্রয়োজন। মীরাব সময় নিচ্ছে। আদনান তাকে একবার ভালো মতো দেখার চেষ্টা করলো। পরনে নরম হালকা রঙের একটা সুতি শাড়ি, চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখে মুখে ক্লান্তির ছাপ। পুরো মুখ দেখে মনে হচ্ছে কি যেন নেই তার। আদনান চোখ নামিয়ে নিল। মীরাব শুধালো, পুরোটা শুনতে পারবেন? তুমি বলতে পারলে আমি নির্দ্বিধায় শুনতে পারবো। মীরাব গতকালের ঘটনা যেখান থেকে বলা শুরু করলো, ঘটনা মূলত তার আগে থেকেই শুরু হয়েছিল, কিছুটা অগোচরে রয়ে গেছে। গতকাল যা ঘটেছিল তার সার সংক্ষেপটা ছিল ঠিক এমন। শরীর থেকে কাপড় সরিয়ে দিতেই ফর্সা প্যাট বেরিয়ে এলো লাবণীর। হাসানের চোখ জোড়া যেন লাবণীর পুরো শরীর গিলে খাচ্ছে। সারা শরীর ছেড়ে লাবণীর মেয়েধীন কোমরের ঠিক মাঝামাঝিতে চোখ স্থির হলো তার। ডান হাত ধীর গতিতে এগিয়ে গেল সেদিকে। হাত নাভি স্পর্শ করতেই চোখ খিচে বন্ধ করে নিল লাবণী। খপ করে হাসানের হাত ধরে বলে উঠল, হাসান, আমরা কি ঠিক করছি? হাসান লাবণীর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে লাবণীর ঘাট থেকে চুলগুলো পেছনের দিকে সরিয়ে দিয়ে সেখানে মুখ গুজে দিতে দিতে বলল, আমাদের 1 বছরের বেশি সময় ধরে সম্পর্ক, ফিজিক্যাল নিড পূরণ করবে না? লাবণীর পুরো শরীর কেঁপে উঠল। চোখ জোড়া আরো প্রবলভাবে বন্ধ হয়ে রইল। হাত দুটো খামচে ধরল হাসানের শার্টের বুকের অংশ। কিছুক্ষণ আগে হাসান সেখানে কামড় বসিয়েছে সে। সোজা হয়ে দাঁড়ালো হাসান। লাবণী শুকনো ঢোক গিল। বুক কাঁপছে তার। এর আগেও হাসান একদিন তাকে বাসায় নিয়ে এসেছে। বাসায় হাসান ছাড়া কাউকে দেখেনি সে। বাসায় কেউ না থাকলে হাসান তাকে বাসায় আসার অফার করে। প্রথমবার হাসান তাকে কাছে পাওয়ার চেষ্টা করতে গিয়েও কি ভেবে যেন থেমে গিয়েছিল। এরপর আরো কয়েকবার এ বাসায় আসা হয়েছে লাবণীর। একান্ত সময় কাটানো হয়েছে দুজনের। আজ বাসা আসার পর হাসান পুনরায় নিজেই দূরত্ব মিটিয়ে কাছে এসেছে। লাবণীর শাড়ির আঁচল নিজের হাতে পেঁচিয়ে তাকে এক ঝটকায় কোলে তুলে নিল হাসান। পা বাড়ালো বেডরুমের দিকে। লাবণী শক্ত করে জড়িয়ে ধরল হাসানকে। স্থির গলায় বলল, হাসান, তোমার বউকে ডিভোর্স দেওয়ার পর আমরা বিয়ে করে আবার একসাথে থাকলে ভালো হতো না? হাসান এক বাক্যে জানালো, ওকে আমি ডিভোর্স দিয়ে দেব। নিজে পছন্দে বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু তাকে আমার এখন আর ভালো লাগে না। কেমন অসহ্যকর মেয়ে একটা, সারাক্ষণ খিটখিটে মেজাজে থাকে, আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে। খুব তাড়াতাড়ি আমি ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। বিয়ে অন্তত লুকিয়ে করে রাখলে ভালো হতো না? রোমান্সের মুডে আছি, জান, এখন সব কথা বাদ দাও। লাবণীয় কথা বাড়ালো না, সব রকম কথার ইতি টানলো। সাড়া দিল হাসানের ডাকে। সে নিজেও হাসানকে চায়। পৃথিবীর সব নিয়ম ভেঙে সে শুধু হাসানকেই চায়। লাবণী সবে উচ্চ মাধ্যমিকের ছাত্রী। কয়েক মাস আগে মাধ্যমিক দিয়েছে সে। স্কুলে পড়াকালীনই হাসানের সাথে পরিচয় তার। হাসানের সাথে মাঝে মধ্যে দেখা হতো তার। হাসানের অফিসে যাওয়ার সময় এবং লাবণীর ক্লাসের আগে প্রাইভেট পড়তে যাওয়ার সময় একই ছিল। তখনই রাস্তায় দেখা হয়ে যেত। হাসানকে দেখে তার ভালো লাগতো। চোখাচোখি হতো। দুজন দুজনকে দেখে মুচকি হাসতো। এরপরে শুরু হয় দেখা হলেই দাঁড়িয়ে টুকটাক কথা। হাসান প্রথমে অবিবাহিত পরিচয়ে কথা বলেছিল লাবণীর সাথে। কথাবার্তা
হাসি ঠাট্টা, নম্বর আদান প্রদান, বউকে লুকিয়ে মেসেজিং, আলাদা করে দেখা সাক্ষাৎ, সময় পেলে দুজন মিলে ঘুরতে যাওয়া, উপহার আদান প্রদান, লোকচক্ষুর আড়ালে দুগালে ঠোঁটে গাঢ় চুম্বন, জড়িয়ে ধরা, সবই একে একে চলেছে। হাসান এবং লাবণী উভয়ের দিক থেকে যখন অনুভূতি গাঢ় হলো, তখন হাসান সময় বুঝে লাবণীকে জানিয়েছে সে বিবাহিত। প্রথমে কিছুটা শক খেয়েছিল লাবণী, কিন্তু পরে হাসানকে ছাড়তে পারেনি সে। প্রথম প্রেম হাসান তার, এত সহজে ছাড়ার সাধ্য তার হয়নি। মাথায় ঢুকে বসে আছে হাসানকে নিজের করে পাবার ইচ্ছে। মনকেও বুঝিয়ে নিয়েছে হাসানকে পেতে এবং তাকে নিজের করে ধরে রাখতে যা করতে হয় তার সব সে করবে। সময়ের সাথে দুজনের সম্পর্ক গভীর হতে থাকে। হাত ধরা, চুমু, জড়িয়ে ধরা সবই যখন স্বাভাবিক ব্যাপার হলো, তখন লাবণী গভীরভাবে উপলব্ধি করতে পারল সে হাসানকে কিছুতেই ছাড়তে পারবে না। সিদ্ধান্ত নিল হাসানের প্রথম বিয়ে থেকে তাকে আলাদা করে নিজের করে নেবে। সেই হিসেবে হাসান যখন মানসিকভাবে তাকে পাবার পর যখন শারীরিক চাহিদা বোঝালো, তখন লাবণী নিজেও আর না করতে পারেনি। একাধিকবার হাসানের ডাকে সাড়া দিয়েছে সে। হাসানের জন্মদিন উপলক্ষে হাসানকে জিজ্ঞেস করেছিল কি উপহার চায় সে। হাসান তাকেই চেয়ে বসেছে। হাসানের ডাকে সাড়া দিয়ে আজও তার বাসায় নিজেকে বিলিয়ে দিতে চলে এসেছে লাবণী। হাসান এবং লাবণী নিজেদের শারীরিক চাহিদা পূরণ করতে যখন কাছাকাছি থেকে আরো বেশি কাছাকাছি হচ্ছিল, তখনই কলিং বেল বেজে উঠল। চকিতে দুজন থেমে গেল। দুজন দুজনের দিকে তাকাতে লাবণী শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করলো, এই সময় কে এলো? জানি না, কারো আসার তো কথা ছিল না। জন্মদিন উপলক্ষে কেউ আসতে পারে সারপ্রাইজ দিতে? না, মীরাবকে বলেছে আমি নিজেই সন্ধ্যায় কেক নিয়ে ওদের বাসায় যাব। ওর মাকে রেখে এখানে আসার কথা না। তাছাড়া আর কেউ তো ফ্ল্যাটে আসে না। দুজন কথা বলতে বলতে আরো দুবার বেল বাজলো। দরজার দিকে কিছুটা এগিয়ে গেল হাসান। পরক্ষণে আবার রুমে ফিরে এসে লাবণীকে বলল, তুমি একটু ওয়াশরুমে গিয়ে অপেক্ষা করতে পারবে জান? লাবণী জানতে চাইল কে এসেছে। জানি না, দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলে না? তুমি একটু যাও, আমি দরজা খুলেই দেখি। ভেতর থেকে কথা বললে ভালো দেখাবে না। জিজ্ঞেস করার পর পরিচিত কেউ হলে তাড়াতাড়ি দরজাও তো খুলতে পারবো না। সময় নিতে হবে। তার চেয়ে ভালো তুমি একটু আড়াল হও। আচ্ছা বলে শাড়ির আঁচলটা টেনে শরীর ঢেকে ওয়াশরুমে চলে গেল লাবণী। হাসান নিজেও ঠিকঠাক হয়ে বেডরুম থেকে বেরিয়ে এসে টি শার্ট পরতে পরতে ফ্ল্যাটের দরজা খুলে দিল। বাহিরে নিজ স্ত্রী মীরাবকে দেখে অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল সে। আজ কোনোভাবেই মীরাবের বাসায় আসার কথা ছিল না। কিছুটা ভীত সন্ত্রস্ত দেখালো হাসানকে। শুকনো ঢোক গিলে মেয়েকে হাসার চেষ্টা করলো সে। তো তুমি এখানে একা এলে কিভাবে? প্রেমিকা নিয়ে বাসায় এসে বউয়ের সামনে পুরো বিষয়টা খোলাসা হয়ে গেলে কি হবে সেটা কল্পনা করতে পারছে না হাসান। ভেতরে প্রেমিকা আর বাহিরে বউ, কিভাবে সামাল দেবে সে? মীরাব এদিক ওদিক তাকিয়ে বলল, আমার কথা বাদ দাও। তুমি এই সময় বাসায় কি করছো? তোমার তো অফিসে থাকার কথা। অফিস শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে আমার বাবার বাসায় যাওয়ার কথা। হাসান কি বলবে ভাবতে ভাবতে ডান হাতে 3 আঙুলে কপাল ঘষে বলল, মাথা ব্যথা করছিল, শরীরটা ভালো লাগছিল না, তাই বাসায় এসে একটু রেস্ট নিয়ে যাবো ভেবেছিলাম। ফ্রেশ হয়েছ? এখন কেমন লাগছে? বলেই হাসানের দিকে তাকালো মীরাব। এই, তুমি দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যেতে দাও, সরো। মনে হচ্ছে আমি বাহিরের কেউ। ফের কথাটা বলে হাত দিয়ে হাসানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো মীরাব। হাসান জোরপূর্বক হেসে বলল, এসেই যখন পড়েছ তাহলে চলো বের হই, আমার শরীর এখন ভালো। দুজনে বিকালটা ঘুরে চলো তোমার বাসায় যাই। তুমি এখানে দাঁড়াও, আমি ভেতর থেকে আমার ওয়ালেটটা নিয়ে আসছি। হাসানকে অপ্রস্তুত ভঙ্গিতে কথা বলতে দেখে কেমন অন্যরকম অনুভূত হলো মীরাবের।
বাসার ভেতরে নিচে মেঝের দিকে চোখ যেতে মেয়েদের জুতো চোখে পড়ল তার। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ক্ষণিকের মধ্যেই। বুকের ভেতর শুরু হলো ঝড়ো হাওয়া, বেজে উঠল অশনি সংকেত। আশা, ভরসা, বিশ্বাস, ভালোবাসার ওপর কে যেন হত্যাযজ্ঞ চালিয়ে সবকিছু যে শেষ করে দিল। অসহায় চোখে সে হাসানের দিকে তাকিয়ে রইল কিছু মুহূর্ত। বোঝার চেষ্টা করলো সামনে দাঁড়ানো মানুষটাকে। মীরাবের আম্মা গত কয়েকদিন যাবৎ খুব অসুস্থ। 3 দিন হলো সে বাবার বাসায় গিয়েছে। হাসানই তাকে রেখে এসেছে। আজ হাসানের জন্মদিন। সন্ধ্যায় মীরাবদের বাসায় গিয়ে আগামীকাল দুজনের একসাথে বাসায় ফেরার কথা ছিল। সকালে ছোট বোন আসায় মীরাব হাসানকে সারপ্রাইজ দিতেই বাসায় একা ফিরেছে। সে ভেবেছিল বাসায় ফিরে প্রথমে রুমটা সাজাবে, তারপর নিজে বের হয়ে একটা কেকও নিয়ে আসবে। সন্ধ্যায় হাসান বাসায় ফিরলে তাকে সারপ্রাইজ দেবে, এগুলো ভেবে এখানে এসেছে সে। বাসার আরেকটা চাবি মীরাবের কাছে ছিল। লক খুলতে গিয়ে দেখলো দরজা ভেতর থেকে সিটকিনি আটকানো। এই সময় হাসানের বাসায় থাকা মীরাবকে আরো বেশি চমকে দিয়েছে, কারণ আধা ঘন্টা আগেও সে গাড়িতে থাকা অবস্থায় হাসানকে কল করেছিল। তখন হাসান জানিয়েছিল সে অফিসে। এখানে হাসানকে দেখে, ভেতরে মেয়ের জুতো দেখে পুরো বিষয়টা এলোমেলো করে দিল মীরাবের সামনে। মীরাব এক ধাক্কায় হাসানকে পথ থেকে সরিয়ে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই হাসান মীরাবের হাত ধরে দাঁড় করালো। মীরাব তার দিকে ফিরে কান্না জড়ানো গলায় বলতে লাগলো, তুমি বাসায় মেয়ে এনেছ? আমাকে ঠকালে হাসান, আমাকে তুমি ঠকাতে পারলে? কিভাবে পারলে তুমি? তোমার বিবেকে বাধা দিল না একবার? তুমি আমার অনুপস্থিতিতে অন্য একটা মেয়েকে বাসায় এনেছ? বাসায় কিভাবে পারলে তুমি? এটা করার আগে তুমি আমাকে মেরে ফেললে না কেন হাসান? মীরাব একটু থেমে আবার বলল, 2 বছর নাকি একা একা ভালোবেসেছিলে আমায়। আমাকে বিয়ে করতে মাথায় ভূত চেপেছিল তোমার। বাবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছিলে আমাকে পেতে। তোমার পাগলামি দেখে বাবার মতো আমিও গলে গেছিলাম। আমি কোনো দিক চিন্তা ভাবনা না করে বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলেছিলাম। ভেবেছিলাম যে মানুষ আমাকে পেতে এত পাগলামি করছে, সে হয়তো সারা জীবন আমাকে মাথায় করে রাখবে। আমাকে পেয়ে যাওয়ার পর শেষে কিনা পরকে জড়িয়ে গেলে তুমি। কিসের কমতি ছিল আমার মাঝে? সেই মেয়ে তোমাকে কি দিল যেটা আমি দিতে পারিনি? বলো হাসান, তুমি আমার সাথে এমন কেন করলে? হাসান মীরাবের হাত ছেড়ে তার 2 গালে হাত রাখলো। অস্থির কণ্ঠে বলল, বিশ্বাস করো জান, বিশ্বাস করো আমাকে। তুমি যা ভাবছো তা সঠিক নয়। এতদিনে তুমি তোমার হাসানকে এই চিনলে? আমার প্রতি তোমার এই বিশ্বাস? আমার এক বন্ধু তার প্রেমিকাকে নিয়ে আসছে, ওদের একটু কোয়ালিটি টাইম দরকার। ও মাত্র একটু বাইরে গেল। তুমি চাইলে আমি ফোন করে এখনই আসতে বলছি। তবুও তুমি আমাকে এভাবে অবিশ্বাস করো না। মীরাব কিছুতেই শান্ত হলো না, অবিন্যস্তভাবে বলে উঠল, মেয়ে ভেতরে আর তার বয়ফ্রেন্ড বাহিরে, আমাকে বলদ পেয়েছো তুমি? হাসান, তাছাড়া আমার বাসায় কেন এসব হবে? মেয়ে কোথায়? তাকে ডাকো। তোমার বন্ধুকে কল দিয়ে এখনই ফিরে আসতে বলো। তুমি ভেতরে গিয়ে মেয়েকে বলবে না তোমার বউ এসেছে। হাসান সম্মতি সূচক মাথা নাড়ল। কাউকে ফোন দিয়ে বলল মেসেজ চেক করতে, তারপর মেসেঞ্জারে কিছু লিখে কাউকে পাঠিয়ে দরজা আটকে মীরাবের হাত ধরে ভেতরের দিকে নিয়ে গেল। ড্রয়িং রুমে মীরাবকে দাঁড় করিয়ে রেখে নিজে কমন ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। দরজায় ঠক ঠক আওয়াজ করে ডাকলো, লাবণী, বাইরে আসুন। ওয়াশরুমের দরজা খুলে গেল। হাসান লাবণীকে দেখা মাত্র ইশারায় মীরাবের উপস্থিতি বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তার আগে লাবণী বলে উঠল, কে এসেছিল জান? লাবণীর কথা শেষ হতে না হতেই হাসান জিহবায় কামড় খেয়ে মাথায় হাত দিয়ে পিছনে ঘুরে তাকালো। মীরাব থ মেরে দাঁড়িয়ে আছে, নজর তাদের দুজনের দিকে। হাসান মীরাবের দিকে এগিয়ে যেতে লাবণী তাকে দেখতে পেল।
মীরাব কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, জান? বন্ধুর প্রেমিকা বুঝি তোমাকে জান বলে ডাকে হাসান? মীরাবের দু চোখে জল যেন আটছে না। দুই একবার চিৎকার দিয়ে কেঁদে উঠল সে। লাবণী এতক্ষণে বাহিরে এসে দাঁড়িয়েছে। হাসান মীরাবের কাছে এসে দাঁড়িয়ে তার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, উনি ভেবেছিলেন জামিল এসেছে, উনি কেন আমাকে জান রাখতে যাবে? মীরাব কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। ফুফিয়ে ফুফিয়ে বলল, তুমি ওর সামনে দাঁড়িয়েছিলে হাসান, ও তোমাকে দেখে জান বলে ডেকেছে, আমাকে বোকা বানিও না। হাসান নিজেও নিচে বসে পড়ল। বোঝানোর চেষ্টা করলো লাবণী তার বন্ধু জামিলের প্রেমিকা। লাবণীর দিকে তাকিয়েও বলল, আপনি নিজের পরিচয় দিচ্ছেন না কেন? বলুন মীরাবকে যে আপনি জামিলের প্রেমিকা। লাবণী নিজেও আমতা আমতা করে হাসানের কথা মতো নিজের পরিচয় জামিলের প্রেমিকা হিসেবেই দিল। হাসান এবার নানাভাবে মীরাবকে সেটাই বোঝাতে ব্যস্ত হলো। এর মাঝে কলিং বেলের শব্দ শুনতে পেল তিনজনই। মীরাব চকিতে উঠে গিয়ে দরজা খুলে দিল। বাইরে হাসানের বন্ধু জামিল দাঁড়িয়ে। সে মীরাবকে দেখে একগাল হেসে বলল, ভাবি আপনি? মীরাব চোখের পানি মুছে জিজ্ঞেস করলো, আপনি কোথায় ছিলেন? ভাবি, এই যে বিরিয়ানির প্যাকেট, আপনার ভাবিকে নিয়ে একটু আপনাদের বাসায় এসেছিলাম। ও বলল বিরিয়ানি খাবে, তাই আনতে গেছিলাম। ভেতরে আসুন। বলেই মীরাব ভেতরে গেল। চারজন মুখোমুখি দাঁড়িয়ে। মীরাব তিনজনকে দেখে বেশ বুঝতে পারল হাসান মিথ্যে বলেছে। মীরাব যে ঠকে গিয়েছে সেটা বুঝতে তার দেরি হয়নি। বুক ভেঙে কান্না আসছে তার। কোনোভাবে নিজেকে ঠিক রাখার চেষ্টা চালাচ্ছে সে। মীরাব জামিলের দিকে তাকিয়ে লাবণীকে ইশারা করে বলল, উনি আপনার প্রেমিকা? লাবণী, ইনি আপনার প্রেমিক? পরবর্তী কথাটা লাবণীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো সে। লাবণী এবং জামিল দুজনেই একসাথে হ্যাঁ বলল। মীরাব পুনরায় জিজ্ঞেস করলো, কতদিনের সম্পর্ক আপনাদের? 7 মাস, 1.5 বছর। জামিল এবং লাবণী যথাক্রমে দুরকম জবাব দিতে মীরাব হাসানের দিকে তাকালো। হাসানের মুখভঙ্গি এমন যে কেউ তাকে গ্যারা কলে ফেলে দিয়েছে। বাঁচার কোনো উপায় নেই। মীরাব এবার লাবণীকে টেনে নিয়ে গিয়ে জামিলের পাশে দাঁড় করালো। দুজনকে উদ্দেশ্য করে বলল, দুজন ফোন বের করুন আর প্রমাণ দিন যে আপনারা সম্পর্কে আছেন। দুজনের নজর এবার হাসানের দিকে গেল। হাসান কিছু বলবে তার আগে মীরাব খপ করে লাবণীর চুল ধরে ফেলল। চিৎকার দিয়ে উঠল লাবণী। ছুটে এলো হাসান, বলে উঠল, কি করছো? ছাড়ো ওকে। পাগল হয়েছ নাকি? মেয়ে হয়ে আরেকটা মেয়ের গায়ে হাত দিচ্ছ কেন? মীরাব যেন চুপ মেরে গেল ক্ষণিকের জন্য। ছলছল চোখে হাসানকে শুধালো, জামিল ভাই যদি ওর প্রেমিক হয় তাহলে তুমি কেন লাবণীর জন্য এগিয়ে এলে? সে কেন চুপ রইল? লাবণী আমার প্রেমিকা, আমি ওকে ভালোবাসি। তুমি আমার বউ হলেও আমি ওকে ভালোবাসি। সহসা মীরাবের কথার জবাবে উক্ত কথাটা বলে উঠল হাসান। মীরাব টাল সামলাতে না পেরে 2 ধাপ পিছিয়ে গেল। জড়িয়ে যাওয়া গলায় বলল, তুমি আমাকে সত্যিই ঠকালে হাসান। আমাদের 3 বছর ধরে বিয়ে হয়েছে। স্বামী বাসায় অন্য একটা মেয়েকে নিয়ে এসেছে। তার সাথে শারীরিক চাহিদা পূরণ করতে ব্যস্ত ছিল হয়তো। আমার স্বামী আমাকে নয়, তাকে ভালোবাসে। এসব জানার আগে, এসব কিছুর সম্মুখীন হওয়ার আগে আমার মৃত্যু হলেও তো পারত। নিজের বাসায় আজ অন্য নারীর উপস্থিতি, নিজের মানুষটার মনে অন্য নারীর উপস্থিতি, এত কিছু আমি কিভাবে সহ্য করব? কথাগুলো আবারও বলে হাসানের দিকে তাকালো মীরাব। হাসান এবং লাবণী পাশাপাশি দাঁড়িয়ে আছে। নিজের ব্যক্তিগত পুরুষটি আজ অন্য কারো পাশে, অন্য কারো স্পর্শে। লাবণী আরো দেখিয়ে দেখিয়ে হাসানের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। ইশারায় যেন বুঝিয়ে দিচ্ছে এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তোমার বর আর তোমার নেই। শুভকামনা জানাও আমায়, সে এখন আমার। তাদের দুজনের পাশেই চুপচাপ দাঁড়িয়ে 3 জনকে দেখে যাচ্ছে জামিল।
মাথায় ঢুকছে না বন্ধুর কথায় রাজি হয়ে কেন একটা মেয়েকে ঠকানোর ভাগ নিল। হাসান এবং লাবণী পাশাপাশি দাঁড়িয়ে আছে, আর মীরা ক্রন্দনরত অবস্থায় তাদের দেখছে। কান্না জড়িত কণ্ঠে সে বলে উঠল, আমি তোমার জন্য কি করিনি বলো হাসান? তুমি বেকার জেনেও বিয়ে করেছিলাম তোমায়। তুমি কম বেতনে জব করো, সংসার চলে না বিধায় আমি নিজেও টুকটাক এটা ওটা করার চেষ্টা করি। তুমি জবে ঢুকতে পারছিলে না, তোমার আগে আমিই 7 মাস জব করে সংসার চালিয়েছি। এখনো তুমি ঠিকঠাক যেতে চাও না অফিসে। অফিসে সময় মতো পৌঁছানো বলে বেতনও কেটে রাখে। আমি কিছু না করে সংসার করব এই আশাটাও করতে পারি না। নিজে এজন্য বসে থাকি না। বাসার কাজ, তোমার মন জুগিয়ে চলা, কোনো কিছুতেই তো কোনো কমতি রাখিনি আমি। তবুও কেন এমন করলে? লাবণী হাসানকে একবার দেখে হেসে বলল, অফিসে যাওয়ার আগে পরের সময় আমাকে দিত হাসান। এসবের জন্য কোনো বেতন কাটা যায় না। আপনি বোকা, তাই সে যা বলেছে তাই বিশ্বাস করেছেন। মীরাব আরেক দফায় অবাক হলো। অবাক চোখে হাসানের দিকে চেয়ে রইল। মিনমিন করে বলল, কতদিন ধরে আমাকে ঠকাচ্ছ হাসান? হাসান কিছু বলার আগে লাবণী বলল, আমাদের সম্পর্ক 1.5 বছর। মীরাব যেন দাঁড়িয়ে থাকতে পারল না। টাল সামলাতে না পেরে পড়ে যাবে তখনই হাসান তাকে ধরে ফেলল। মীরাব সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নিয়ে জামিলকে উদ্দেশ্য করে বলল, বন্ধুকে বাঁচাতে এসেছিলেন ভাইয়া? এই অবস্থা তো। বন্ধুর জন্য আপনারা বিবেক হারান কেন? যে পুরুষগুলো তার ঘরের বউকে ঠকায়, তাদের জন্য আপনাদের এত ভালোবাসা? দোয়া করি আপনার বোন যে এমন পুরুষের সংসারে না যায়। মীরাব উচ্চ শব্দে কেঁদে উঠল। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল। এক পর্যায়ে অবস্থা ভয়াবহ হতে থাকলে হাসান লাবণীর পাশে থেকে সরে এসে মীরাবকে শক্ত করে ধরে বলল, মীরাব, প্লিজ থামো, কান্নাকাটি করো না। তোমাকে আমি কাঁদতে নিষেধ করেছি, তুমি কাঁদতে পারো না। মীরাব জোর করে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু হাসান ছাড়ছে না। মীরাব হাঁপাচ্ছে, শরীর ছেড়ে দিচ্ছে, দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সে কোনো রকমে অবিন্যস্ত স্বরে বলে উঠল, আমাকে ছাড়ো হাসান। তুমি যেদিন এই রাস্তার মেয়েকে দেখেছ, মনে কামনা জেগেছে, ভালোবেসেছ, ছুঁয়েছ, সেদিন থেকে তুমি আমাকে স্পর্শ করার অধিকার হারিয়েছ। ব্যাটার খুঁজতে গিয়েছিলে না তুমি? ব্যাটার পেয়েছ? তোমাকে পাগলের মতো ভালোবাসা মেয়েটাকে ঠকিয়ে শান্তি পেয়েছ? হাসান বারবার মীরাবকে শান্ত করার চেষ্টা করছে। সে জানে এই অবস্থায় মীরাব উত্তেজিত হলে অবস্থা ভয়াবহ হবে। মীরাব অসুস্থ হয়ে যাবে। হাসানকে মীরাবের জন্য ব্যস্ত হতে দেখা হয়তো পছন্দ হলো না লাবণীর। সে হাসানকে একটানে নিজের দিকে এগিয়ে এনে বলল, তুমি ওকে নিয়ে ব্যস্ত হচ্ছ কেন এত? তুমি তো আমাকে ভালোবাসো। তুমি তো ওকে চাও না, তুমি আমাকে চাও। তাহলে ও বেঁচে থাকুক বা মরে যাক, তাতে তোমার কি? হাসান চকিতে নিজের হাত ছাড়িয়ে নিয়ে কঠোর গলায় বলে উঠল, মীরাবের নিঃশ্বাসে সমস্যা আছে লাবণী, তাতে তোমার কি? চোখ বড় বড় করে শুধালো লাবণী। হাসান কয়েকবার জোরে জোরে শ্বাস ফেলে লাবণীকে বলল, ওর কিছু হলে দোষ আমাদের ওপর এসে পড়বে। তুমি এখন বাসায় চলে যাও, আমি তোমার সাথে পরে যোগাযোগ করব। আমি একা এখানে এসেছি, আমি একা কেন বাসায় যাব? তুমি নিয়ে এসেছো, তুমি রেখে আসবে। মীরাব নিজেই বসে পড়ল। সে বুঝে গেছে নিজের দায়িত্ব যাকে দিয়েছিল সে এখন কারো প্রেমিক, তার ভালোবাসার মানুষ নয়। নিজেকে সুস্থ ভালো রাখা এখন শুধু তার নিজেরই দায়িত্ব। এই মানুষটা তাকে নিয়ে আর ভাবে না। কিছু সময় গেলে মীরাবকে একটু ঠিক হতে দেখে হাসান বলল, জামিল, তুই একটু মীরাবকে দেখ, আমি আসছি আধা ঘন্টার মধ্যে। জামিলকে কথাটা বলে মীরাবের কাছে আসতেই মীরাব বলে উঠল, এটাই আপনার বন্ধু জামিল ভাই, দায়িত্ববান প্রেমিক। জামিল কিছু বলতে পারল না মীরাবকে। হাসানকে লাবণীর পাশে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। হাসানকে উদ্দেশ্য করে বলল, আমাকে তুই তোর পাশে কোনো দিন পাবি না হাসান। তোর বউ তুই বুঝে নে,
কথাটা বলে জামিল ত্রস্ত পায়ে বাসা থেকে বেরিয়ে আসতে কি মনে করে আবার ভিতরে ফিরে গেল। মীরাবকে নরম গলায় বলল, আপনি এখানেই থাকবেন আপু? আপনি চাইলে আমি আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো। মীরাব তখনও দুজনের দিকে এক পলকে চেয়ে আছে। হাসান এতক্ষণ চুপ করে থাকলো, এবার বলল, মীরাব, বাসায় থেকো, আমি লাবণীকে এগিয়ে দিয়ে আসি। তোমার সাথে আমার কথা আছে, আমি 10 মিনিটের মধ্যে ফিরে আসছি। এর মাঝে তুমি উল্টাপাল্টা কিছু করবে না। আমার কথা শোনার পর তোমার যা ইচ্ছা হয় করো। মীরাব চোখের পানি মুছে নিল, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, তুমি কিছু বলবে, তারপর আমার সিদ্ধান্ত নিতে হবে আমি কি করব বা করব না। এই যে তুমি তোমার প্রেমিকার হাত শক্ত করে ধরে আছো না, এই হাত ধরে রাখা আর আমার পাশের খালি জায়গা আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে ফেলেছে। হাসান বলল, কি সিদ্ধান্ত নিলে? তোমাকে ছেড়ে যাওয়ার। পারবে? ছেড়ে যেতে পারবো না ভেবে এত কিছু করলে? শুধু ছেড়ে যাও কেন, অনেক কিছুই করতে পারবো আমি। হাসান কিছুটা এগিয়ে এলো, জিজ্ঞেস করলো, কি কি করতে পারবে শুনি? তোমাকে ছেড়ে থাকতে পারবো আমি। যে পুরুষ অন্য নারীর সংস্পর্শে ব্যক্তিগত নারীকে ভুলে যায়, সেই পুরুষকে চাই না আমার। কি করেছে আমি? কি করেছ? এই প্রশ্নের উত্তর নিজে নিজে পাওনি? আমি ছাড়া কে তোমাকে সত্যিকারের ভালোবাসে সেটাও দেখবো আমি। এরপর আমার পা ধরলে আমি ফিরবো না হাসান। আই জাস্ট হেট ইউ, জাস্ট হেট ইউ। মীরাব থেমে আবার বলল, তোমার যদি একটা মেয়ে থাকতো, আর সেই মেয়ের সাথে তুমি তোমার মতো মানুষের বিয়ে দিতে পারতে? পারতে না। আমি নিজেকে আর এই জাহান্নামে ফিরিয়ে আনবো না। মীরাব নিজের ফোনটা বের করে বাবাকে ফোন দিল। হাসান বারবার মীরাবের হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। মীরাব সেটা কিছুতে হতে দিচ্ছে না। কোনো না কোনো ভাবে হাসানের থেকে ফোনটা বাঁচিয়ে নিচ্ছে সে। ওপাশ থেকে কল রিসিভ হতে কান্না করতে করতে প্রায় সবটা বলে দিল মীরাব। হাসান নিজের সম্মান নষ্ট হওয়ার আশঙ্কায় মীরাবের হাত থেকে ফোনটা তাড়াতাড়ি করে কেড়ে নিল। বলল, আমি বলেছি না একটা কথা বলবো আমি? আমাকে ফিরে আসা অবধি সময় দিতে পারলে না? এই বিষয়ে লোক জানানো খুব দরকার। মীরাব ক্ষোভ মিশিয়ে বেদনার্ত গলায় বলল, যেটা করতে সমস্যা হয় না সেটা মানুষ জানলে সমস্যা হবে কেন? আমি তোমাকে ভালোবেসেছি বলে তোমার মতো অমানুষের সাথে আমি চোখ মুখ বন্ধ করে সংসার করতে পারবো না। তোমার করা অন্যায় আমি সহ্য করব না। মান সম্মানের এত কদর থাকলে এই রাস্তার মেয়ের সাথে নষ্টামি করতে বাসায় আনতে না। যা করেছো তার খেসারত তোমায় দিতেই হবে। আর এই মেয়েকে আমি বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। বলেই লাবণীকে ঠেলতে ঠেলতে বাইরে নিয়ে এলো মীরাব। জামিল কিছু বলছে না। হাসান মীরাবকে থামাতে এগিয়ে আসতেই লাবণী আর মীরাবের ধস্তাধস্তি শুরু হলো। দুজনে বাহিরে এসে ল্যান্ডিংয়ে একটা গোলযোগ বাঁধিয়ে দিল। দুজনের ধস্তাধস্তির এক পর্যায়ে লাবণী মীরাবকে ধাক্কা দিতেই মীরাব ছিটকে সিঁড়িতে পড়ে গেল। হাসান এবং জামিল দুজনেই দৌড়ে যায় মীরাবের কাছে। লাবণী নিজে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। হাসান বলে উঠল, তোমাকে বললাম চলে যেতে, শুধু শুধু পরিবেশ খারাপ না করলে চলছিল না? এখন ওর যদি কিছু হয়ে যায়? লাবণী গম্ভীর মুখে বলল, তুমি আমার সাথে রিলেশনে থেকে বউয়ের হয়ে কেন কথা বলছো? এখনো দরদ কাজ করছে কেন তোমার? হাসান ধমকের সুরে বলে উঠল, বউ হয়ে এখনো সে আমার। এমন ব্যবহার করো না যেন এখনই আমার পস্তাতে হয় তোমার কথাবার্তায়। আমি ভুল করেছি সেটা। আমি আগে থেকে জেনে শুনেই ভুল করেছি। জানি না কেন করেছি। আমি ওকে আসলেই ঠকিয়েছি, কিন্তু ওর কোনো ক্ষতি হোক সেটা চাইনি। তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। তোমার সাথে পরে কথা বলে নিব আমি। এখন আমার কাছে প্রেমিকের আচরণ আশা করো না, প্লিজ। এর ফলাফল ভালো হবে না বলে দিলাম। বউকেই যদি এত তুলুতুলু করবে, তাহলে আমার কাছে এসেছিলে কেন? চরিত্রহীন একটা, বলে গটগট করে
বেরিয়ে গেল লাবণী। বরের সাথে প্রেমিকাকে বাসায় একসাথে পেয়েও দুজনকে কিছু না করেই ছেড়ে দিলে। অপরাধী তো তুমি নিজেও কম না। সে তাজ বশির মীরাব। মীরাবের ঘটনা বলা শেষ হতেই আদনান কথাটা বলে তার দিকে চাইল। মীরাব বারবার নাক টানছে, চোখের পলক ফেলছে। সম্ভবত চোখের পানি আটকানোর যুদ্ধে নেমেছে সে। কখনো আটকাতে পারছে, আবার কখনো বা আটকাতে ব্যর্থ হচ্ছে। আদনান এবার ধমকে উঠল, একদম কাঁদবে না। তোমার বাবা কোথায় এখন? বাবার নাম থাকা ছেলে কেন এমন অনৈতিক কাজ করবে? সে তো পারিবারিক শিক্ষা পেয়েই বড় হয়েছে। পরিবারের শিক্ষা পেয়েও কেন অমানুষ হয়? মীরা বলল, মেয়েটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে হাসান গিয়ে তাকে মানানোর জন্য আটকায়। কি সুন্দর করে আমার স্বামী আমার সামনে অন্য কারো রাগ ভাঙানোর চেষ্টা করছিল। হাত ধরছিল, হাত ধরে টানছিল, নিজের সবচেয়ে কাছে মিশিয়ে নিচ্ছিল, মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। মেয়েটা রাগ করেও থাকতে পারল না। হাসানের তার প্রতি উৎসাহ দেখে মেয়েটা যেন আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করার, অপমান করার, কষ্ট দেওয়ার এক অসীম শক্তি পেল। মেয়েটা বলছিল আর হাসান পাশে থেকে চুপচাপ শুনছিল। আমি নিজেই নিজের জন্য লড়তে এগিয়ে যাই। ওই মেয়ের কথা সহ্য হচ্ছিল না আমার। কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল ঠাটিয়ে দুখানা থাপ্পড় বসিয়ে দিই। মনে হওয়া মাত্র করতে গেছিলামও, কিন্তু মেয়েটার গায়ে আমার স্পর্শটুকু লাগতে দেয়নি হাসান। এমন ভাবে তো আমাকে তার প্রোটেক্ট করার কথা ছিল, তাই না বলুন? আমাকে হাসান হাত দিয়ে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ল্যান্ডিং এ এমন হয়েছিল, দেয়ালে লেগে আমার কপালের বেশ খানিকটা অংশ কেটে যায়, চামড়া উঠে যায়। বিশ্বাস করবেন, ও আমার কাছে ছুটে আসেনি। আমার কপাল দিয়ে রক্ত আসছিল, কিন্তু এটার চেয়ে আমাকে একটু গুরুত্ব না দেওয়া, মায়া না হওয়াটা আমাকে পোড়াচ্ছিল। কখনো এতটা অসহায় অনুভব করিনি আমি। আমি বাবার পছন্দে বিয়ে করে মন দিয়েই তো সংসার করছিলাম। নিজের পছন্দ, ভালো থাকা ভুলে আমি সংসারী মেয়ের মতোই সব সামলেছিলাম। হাসানকে ভালোবাসতে হয়তো শুরু করেছিলাম, কিন্তু আমাকে তার এভাবে ঠকানো কি খুব দরকার ছিল? কি ক্ষতি করেছিলাম আমি? পুরুষজাত এমন কেন? প্রথমে নারীকে পেতে 7 দিন না খেয়ে থাকা, ক্ষুধার্তের ন্যায় আচরণ করবে, আর যখন পা হয়ে যাবে তখন এমন ভাব করবে যেন অতিরিক্ত ভোজনে গলা অবধি উঠে এসেছে। উগরে না ফেলা অবধি শ্বাসটাও নিতে পারবে না। কথাগুলো এক নাগারে বলে থামলো মীরাব। চোখ জোড়া আদনানের দিকে যেতেই আদনান চোখ নামিয়ে নিল। গলা নরম করে বলল, তোমাকে নিশ্চয়ই বলতে হবে না যে সব পুরুষ এক নয়। তোমার বাবার পুরুষ নির্বাচন ছিল ভুল। যাই হোক, কপালে দাগ এখনো আছে। ওষুধ নিয়েছ? ডাক্তার দেখিয়েছিলে? মীরা ওপর নিচে মাথা নাড়ল, মলিন মুখে বলল, আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছি। মীরাবের কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল আদনান। প্রশ্ন ছুড়ল, কেন? সংসার করব না বলে? ওই লোকের সাথে এক ছাদের নিচে থাকা তো দূর, ওকে দেখলেই আমার বমি আসবে। সেটা পরে দেখা যাবে। ডাক্তার কি বলেছে? হাসানি ডাক্তারের কাছে নিয়ে গেছিল? হ্যাঁ, আমাকে দেখে ডাক্তারের একটু সন্দেহ হয়, তাই আলট্রা করতে বলে। ফলাফল আসে আমি তো সন্তান সম্ভবা। এই পরিস্থিতিতে এমন খবর আমার মাথা আকাশ ভেঙে পড়ার মতো ছিল। আদনান একটা দীর্ঘশ্বাস ফেলল। স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, হাসান কি বলল? তোমার বাবা এসেছিলেন? কল দিয়েছিল তো বললে। মীরাব ডানে বামে মাথা নাড়ল, বলল, বাবা জানে না। কল করেছিলাম, কিন্তু কথা বলতেই পারিনি। হাসান খুশিও হয়নি, রাগও করেনি, একদম নর্মাল আছে। বাসায় নিয়ে গিয়েছিল, আমি বাসা থেকে পালিয়েছি। এখানে এসেছো সোজা? তুমি কিভাবে জানলে মামুনি এখানে? আমি গ্রামে যেতে চেয়েছিলাম। খালামণিকে কল দিতে উনি বলল, শহরে এসেছেন একটা কাজে, তাই এখানে চলে এসেছি। হুসনারা বেগম এতক্ষণে রান্নাঘর ছেড়ে বসার ঘরে এলেন। ট্রেতে 3 কাপ ধোয়া ওঠা গরম চা সাথে নুডলস নিয়ে হাজির হয়েছেন তিনি। ট্রি টেবিলের ওপর ট্রে রেখে চায়ের কাপ একটা আদনানকে দিয়ে
আরেকটা মিরাবকে দিতে দিতে বললেন, তুমি কি চাইছো মিরাব? আমি কিছুতেই ফিরবো না খালামণি, সহসা জবাব মিরাবের। আমি একটা কথা অনেক ভাবলাম, পুরুষ মানুষ একটু একটু ভুল করবে, আমাদের উচিত তা ভুলে নতুন করে গুছিয়ে নেওয়া। ধৈর্য ধরো, একদিন সুখ আসবেই, দেখি নেও। আদনান বিস্ময় প্রকাশ করলো, চায়ের কাপে চুমুক দিতে গিয়েও দিল না, পাশে রেখে বলে উঠল, কোন এক সময় সুখ পাবে কি পাবে না সেটা নিশ্চিত না। ভবিষ্যতে কি হবে সেটা চিন্তা করে বর্তমান নষ্ট করলে নিজের ওপর অবিচার করা হবে। মিরাব নাক টেনে ফুঁফিয়ে উঠল, বলল, আমি ওই লোককে কখনো মাফ করতে পারবো না খালামণি, তার জন্য অপেক্ষা করা অনেক পরের ব্যাপার। হোসনায়রা বেগম কিছু বলার আগে আদনান মিরাবকে উদ্দেশ্য করে বলল, বি ম্যাচিওর মিরাব, এ যুগে ক্ষমা নয়, শাস্তি দিতে শেখো। ক্ষমা করে এখন আর অমানুষকে মানুষ করা যায় না। এখন থেকে মন নয়, মস্তিষ্ক দিয়ে মোকাবেলা করতে শুরু করো। নিজের ভালো নিজেই বুঝবে এখন থেকে। আদনান বলে ডাকতে হোসনায়রা বেগমকে পুনরায় থামিয়ে দিল আদনান। বলল, তোমার কাছে এমন কথাবার্তা আমি একদমই আশা করি না মামনি। ওর বাবা তোকে আবার দোষ দেবে, আমি সেটা দেখে নেব। আমি আসার পূর্বে তুমি মিরাবকে যেমন আগুন হতে বলছিলে, সেই চিন্তাটাই তুমি ওর মাথায় ঢুকিয়ে দাও। আদনান এবার চায়ের কাপটা হাতে নিল। মিরাবের মনোযোগ তখনও আদনানের দিকে। আদনান বলল, মাথায় রাখবে, প্রত্যেকটি সম্পর্কে মেয়াদ থাকে। মেয়াদ শেষ হলে যেমন খাবার বিষ হয়, সম্পর্ক তেমন বিষাক্ত কাঁটার মতো গলায় বিঁধে যায়। এটাকে পুষে না রেখে টেনে বের করে ফেলে দিতে হয়। যে সম্পর্কের মেয়াদ মৃত্যু অবধি, সেই সম্পর্ক মানুষকে নিজে থেকে দীর্ঘ মেয়াদের আভাস দেয়। তোমাদের সম্পর্ক শেষ পথে, শিক্ষা দিয়ে ইতি টানো। আদনান উঠে নিজের রুমে চলে গেল। হোসনায়রা বেগমকে ডেকে মিরাবের একটু যত্ন নিতে বলল। হোসনায়রা বেগম পুনরায় ছেলের ভেতরের ক্ষতটা দেখতে পাচ্ছেন। ছেলেটা যে মেয়ের কষ্ট কিছুতেই সহ্য করতে পারে না। কত চেষ্টা করে আদনান মিরাবের সামনে স্বাভাবিক এবং কঠোর ব্যক্তিত্বের হয়েছিল, সেটা তিনি মেঝেতে আদনানের পায়ের বুড়ো আঙুল চেপে রাখা দেখে বুঝেছিলেন। তিনি যে অনেক কিছু বুঝেছেন সেটাও ছেলেকে বুঝতে দেননি। তিনি চান না পুরনো আগুনে পুনরায় ঘি ঢালতে। রাত 10টা, জানালার পাশে বসে আছে মিরাব এবং হোসনায়রা বেগম। পাশের রুমে ল্যাপটপ নিয়ে বসে বসে কিছু একটা করছে আদনান। ঘড়িতে সময় দেখিয়ে নিজের রুম থেকে হোসনায়রা বেগমকে ডেকে বলল, মামনি খেতে দাও। হোসনায়রা বেগম মিরাবের হাতে ভর রেখে উঠে দাঁড়ালেন। যেতে যেতে মিরাবকেও খেতে আসতে বললেন। মিরাব বসে থেকে থেকে কিছুক্ষণ আগেই গোসল করে হোসনায়রা বেগমের দেওয়া হালকা গোলাপি রঙের সুতি থ্রিপিসটা পরেছে। চুলগুলো এখনো শুকোয়নি, চুলের ডগা দিয়ে এখনো একটু একটু করে পানি পড়ছে। চুল আরেকবার কোনো মতে মুছে বাহিরের দিকে আসার আগেই কলিং বেলের আওয়াজ পেল। এগিয়ে যাওয়ার পূর্বেই বুকের ভেতরটা কেমন একটা করে উঠল। এই অসময়ে বাসায় কে এলো? মীরা ভয়ে কিছুটা কাচুমাচু হয়ে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালো। হোসনায়রা বেগম গিয়ে দরজা খুলে দিতে মীরাবের ভয় সত্যি করে দুজন পরিচিত পুরুষ ভেতরে প্রবেশ করলো। আতঙ্কিত হয়ে শুকনো ঢোক গিলল মীরাব। বাবা আর হাসান দুজন একসাথে কি করছে এখানে? মীরাবের বাবা বশির আহমেদ ভেতরে এসে এদিক ওদিক তাকিয়ে হোসনায়রা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠলেন, কোথায় রেখেছ আমার মেয়েকে? তোমরা মা ছেলে আবার পিছু নিয়েছ আমার মেয়ের। বাহিরে পুরুষালী গলা শুনতে পেয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এলো আদনান। বাহিরে এসে মীরাবের বাবা এবং হাজব্যান্ডকে দেখে একটু এদিক ওদিক চেয়ে মীরাবকে খুঁজলো বোধহয়। মীরাবকে দেখতে না পেয়ে আদনান নিজেই সোফার দিকে এগিয়ে গিয়ে মীরাবের বাবা বশির আহমেদকে ইশারায় বসতে বলল। বশির আহমেদ না বসে সেখানে একভাবে দাঁড়িয়ে থেকে বললেন, এত মেহমানদারি দেখানোর কোনো প্রয়োজন নেই। আদনান, মীরাবকে কোথায় রেখেছ? আমার মেয়ে কোথায়? আদনান হোসনায়রা বেগমের দিকে চাইল।
হোসনারা বেগম নিশ্চুপ ভঙ্গিতে ছেলের দিকে তাকিয়ে আছেন। ভ্রুকুচকে অসহায়ের মতো ছেলেকে বোঝানোর চেষ্টা করছেন যেন আজ অন্তত মুখে মুখে তর্ক না করে। আদনান বুঝলো কিনা কে জানে, সে বশির আহমেদকে উদ্দেশ্য করে স্বাভাবিক গলায় বলল, আপনার মেয়ে ছোট বাচ্চা না, তাকে লজেন্সের লোভ দেখিয়ে তুলে আনিনি নিশ্চয়ই। হাসান আদনানের কথার জবাবে বলে উঠল, আমি খবর পেয়েছি মীরাব এখানে এসেছে পালিয়ে। আদনান কথার পৃষ্ঠে বলল, তা বর সাহেব কি করলেন যার জন্য বউ পালিয়ে খালার বাড়ি চলে এলো? খালার বাড়ি এসেছে নাকি খালাতো ভাইয়ের কাছে এসেছে কে জানে। হাসানের মুখের কথায় নোংরা ইঙ্গিত বুঝে বাঁকা হেসে বশির আহমেদের দিকে তাকালো আদনান। বলল, খালু সাহেব কি যেন বলেছিলেন? আপনার মেয়ের জামাইকে দেখছি বাপ মা শিক্ষা দিতে পারে নাই, নাকি শিক্ষা দিয়েছে কানের নিচে দুইটা দেয়নি বলে শিক্ষা মাথায় ঢোকেনি? দায়িত্ব কি আমার নিতে হবে? দরজার আড়াল হতে ত্রস্ত পায়ে বেরিয়ে এলো মীরাব। কোনো কথাবার্তা ছাড়া এগিয়ে হাসানের সামনে গিয়ে দাঁড়ালো সে। সবাইকে অবাক করে দিয়ে ঠাটি একটা চর বসিয়ে দিল হাসানের গালে। মীরাবের অকস্মাৎ এমন কাণ্ডে থ মেরে দাঁড়িয়ে রইল হাসান। গোল গোল চোখ জোড়া যেন বিস্ময়ে বেরিয়ে আসার মতো অবস্থা। বশির আহমেদ নিজেও যেন তাজ্জব বনে গিয়েছেন। কারো মুখে কোনো কথা নেই, কিন্তু ওদিকে আদনানের ব্যবহার একদম স্বাভাবিক, মুখে মৃদু হাসি। দেখে বোঝা যাচ্ছে সে হয়তো মনে মনে এটাই চেয়েছিল। হাসান ধীর গতিতে গাল থেকে হাত নামাতেই মীরাব বলে উঠল, এই চরটা যদি বাসায় থাকাকালীন দিতাম তাহলে আমার চরিত্র অবধি প্রশ্ন উঠত না। শুয়োর জানোয়ার কোথাকার, নিজে বাড়িতে বেশ্যা নিয়ে এসে ফুর্তি করে আমার দিকে আঙুল তুলছিস। তোর আঙুল আমি ভেঙে দিব বলে দিলাম। মেয়ের মুখের ভাষা শুনে কড়া গলায় একটা ধমক দিয়ে মেয়ের দিকে তেড়ে এলেন বশির আহমেদ। মাঝখানে গিয়ে বাদ সাধল আদনান। দাঁতের মাড়ি শক্ত করে মাথা দুই পাশে নেড়ে বলল, একদম ওর গায়ে হাত তোলার ভুলটা করবেন না। কেন এসেছেন সেটা ক্লিয়ারলি বলুন। বশির সাহেব সোফায় গিয়ে বসলেন। চোখ জোড়া বন্ধ করে টেনে টেনে কয়েকবার শ্বাস নিলেন। হাসানকে ডেকে নিজের পাশে বসার জায়গা করে দিলেন। মীরাবকে উদ্দেশ্য করে বললেন, মীরাব, সমস্যা হবে, সমাধান করতে হবে। এভাবে বাড়ি ছেড়ে কেন হুটহাট চলে আসবে? তুমি হাসানকে না বলে বাড়ি থেকে চলে এসে ঠিক কাজ করনি। সে ভুল করেছে তার বাবা মাকে জানাতে বা আমাকে জানাতে পারতে। বাড়ি ছেড়ে এসে কেন সমস্যা বড় করতে হবে? মীরাব স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, বাবা, আমি আর ওখানে ফিরবো না, আমি একেবারে চলে এসেছি। বশির সাহেব বসে গেলেন মেয়েকে বোঝাতে। হাসান মাঝে মধ্যে মীরাবকে বোঝানোর জন্য নরম স্বরে কথা বলছে, এমন ভুল আর করবে না। বশির সাহেবের কথা মীরাবের একবার মনে হচ্ছে বাবা সব জানে, আবার মনে হচ্ছে স্পষ্ট জানে না। জানলে হয়তো এমন ভাবে এত সহজে যেতে বলতে পারতো না। হোসনায়রা বেগম এবং আদনান কিছু বলছে না, চুপচাপ দুজনে মীরাবের সিদ্ধান্ত জানতে দাঁড়িয়ে আছে। হাসানের বোঝানোর গতি যেন বেড়েই চলেছে। যা যা বলে একটা মেয়ের মন গলানো সম্ভব তাই তাই বলছে। এমনকি গলা ভারী হয়ে এসেছে তার, চোখ জোড়া টলমল করছে। কখন যেন বাঁধ ভেঙে দ্রুত গতিতে চোখের পানি গাল বেয়ে নামবে। মীরাব তবুও গলছে না। হাসান নাছোড়বান্দা, যে কোনো মূল্যে মীরাবকে যেন তার নিয়ে যেতেই হবে। মীরাবের পেটে উপস্থিতি জানান দেয়া, বাচ্চাটাকে নিয়ে হাসানের কত আশা। তার জন্য নিজেকে শুধরে নেবে, পরবর্তীতে আর একটাবারও অভিযোগ করার সুযোগ দেবে না, ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলেই যাচ্ছে সে। এক পর্যায়ে সে সোফা থেকে মেঝেতে ঘেঁষে নেমে মীরাবের পা জড়িয়ে ধরল। হাসানের এই কাজটা ছিল একদম অকল্পনীয়।
হোসনে আরা বেগম এতক্ষণে বলে উঠলেন, মিরাব, তোমার বোধ হয় একটা সুযোগ দেওয়া উচিত। অনেকে সত্যি ছেলে মেয়ের জন্য ভালো হয়ে যায়। তাছাড়া হতেই পারে হাসান আজই এমন ভুলের পথে পা বাড়িয়েছিল। এর আগে কখনো এমন কিছু করেনি। তুমি যা যা ভাবছ তার কিছু হয়তো তাদের মাঝে হয়নি। একবার তাকে সুযোগ দেওয়া উচিত। সংসার ভাঙা সহজ, এই সহজ কাজটা তুমি করিও না। মিরাব কিছু বলল না। উপস্থিত সবার এক কথা শুনেও সিদ্ধান্ত নিতে পারছে না সে। বরের সাথে অন্য আরেকটা মেয়েকে নিজ বাসায় দেখে কম ভাবনা তো ভেবে ফেলেনি সে। মন কিছুতেই সায় দিচ্ছে না। দিচ্ছে না মানে দিচ্ছেই না। এখানে কোনো দোটানা নেই। যাওয়া বা না যাওয়ার মাঝে আটকে নেই সে, কিন্তু সবকিছু বাচ্চা অব্দি এসে থেমে যাচ্ছে। সে চলে এলে বাচ্চার কি হবে? বশির আহমেদ স্ত্রীকে কল করলেন। ফোন ধরিয়ে দিলেন মিরাবকে। মায়েরও সে একই কথা। পুরুষ মানুষ ভুল করেছে, কিন্তু একবার তো মাফ পেতেই পারে। সংসারে তো অল্পতে ভাঙা ঠিক হবে না। হাসানকে একবার সুযোগ দিয়ে দেখা উচিত। এরপর যদি ভুল পুনরায় হয়, তাহলে যেন বাবার বাসায় ফিরে যায় সে। সবার এক কথা শুনে আদনান যা বোঝার বুঝে গেল। স্পষ্ট বুঝে গেল যে মিরাব হাসানের কাছে ফিরবে। তার মন না চাইলেও পরিবার, কাছের মানুষ এবং সমাজ তাকে এত সহজে জাহান্নাম নামক জীবন থেকে বেরিয়ে আসতে দেবে না। মানুষগুলো কষ্ট করে টিকে থাকাকে প্রশংসা করে। জীবনের মায়া নিয়ে সহজেই কেউ নিজেকে ভালোবেসে কারাগার থেকে বেরিয়ে এলেই ডিভোর্সি তকমাতে ক্ষত বিক্ষত করে ফেলে। আদনানের নিজেকে তুচ্ছ মনে হচ্ছে। সে অন্তত ভেতর ভেতর বেশ জানে হাসান কেমন ধরনের পুরুষ। এরা কিছুতে এক নারীতে তৃপ্ত থাকতে পারে না। এদের যে কোনো সময় নতুন শরীর, নতুন মানুষ প্রয়োজন হবেই। হাসানের কান্না দেখে সে এটা বুঝেইছে যে পুরুষ কাঁদতে জানে সেই কান্নাকে অস্ত্র বানিয়ে পুরো পৃথিবীতে নিজের হাতের মুঠোয় নিতে পারে। নারীকে কথায় ছলনাময় বলা হলো, নারী হয়তো পুরুষের মতো এত সুন্দর করে ছলনা কিছুতেই করতে পারে না। আদনান পরিস্থিতি বেশ বুঝতে পারল, তাই কিছু না বলে এক প্রকার হাল ছেড়ে দিয়ে নিজের রুমে চলে গেল। মন, মস্তিষ্ক, শরীরে অস্থিরতা বয়ে চলেছে। প্রিয় মানুষ তার হয়নি, এতে খারাপ লাগা থাকলেও আর আফসোস হয়নি। চেয়েছিল মেয়েটা যেন সবসময় ভালো থাকে, কিন্তু মিরাব তো ভালো নেই। আদনান চেয়ারে বসে টেবিলের ওপর হাত রেখে চোখ বন্ধ করে বসে মিরাবের কথাই ভাবছিল। কিছুক্ষণ আগেও যার খিদে পেল, এখন তার একাংশও নেই। দরজায় নক করা শব্দ পেতেই পিছন ফিরে তাকালো আদনান। মিরাব দাঁড়িয়ে আছে, চোখ জোড়া আদনানকে পর্যবেক্ষণ করছে। আদনান উঠে এসে মিরাবের সামনে দাঁড়ালো। প্রশ্ন করলো, কি মনস্থির করলে? যাচ্ছ? মিরাব মাথা উপর নিচ নেড়ে জবাব দিল, হ্যাঁ। নিজের যত্ন নিও। তুমি ভালো থাকলে তোমার বাচ্চাটাও ভালো থাকবে। আপনি রাগ করেছেন? কেন রাগ করব কেন? এই যে আমি ওখানে যাচ্ছি তাই। তোমার সংসারে তুমি যাবে কি যাবে না সেটা ডিসাইড করবে একমাত্র তুমি। মীরা মৃদু হেসে বলে উঠল, আদনান ভাই, মন নয় মস্তিষ্ক দিয়ে খেলতে যাচ্ছি। রাত 10টার দিকে স্ত্রীকে নিয়ে নিজ এলাকায় পৌঁছলো হাসান। মীরা ফুফুর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে হাসানের সাথে একটা বাক্য ব্যয় করেনি। মিরাবের বাবা বশির আহমেদ মিরাবকে বলেছিলেন আজ রাতটা অন্তত হাসান আর মিরাব যেন তাদের বাসায় থেকে আগামীকাল বাসায় ফিরে, কিন্তু মিরাব তাতে রাজি হয়নি। সে বাবাকে মুখের ওপর না করে দিয়েছে। বশির সাহেব ও মেয়ে এবং জামা তাকে জোর করেননি। বশির আহমেদ যখন পথ বদলে বিদায় নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন, তখন বাবাকে বাদশাদে মিরাব। থেমে যান বশির আহমেদ। হাসান এবং মিরাবের দিকে পর পর চেয়ে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? মিরাব হাসানকে একবার দেখে
ফের বাবার দিকে চাইল, মৃদু গলায় বলল, 2 মিনিট সময় চাই। আমি আপনার সাথে, শুধুমাত্র আপনার সাথে কথা বলতে চাই। বশির আহমেদ হাসানকে উদ্দেশ্য করে বললেন, হাসান, 2 মিনিট একটু সময় দাও বাবা। ডোন্ট ওরি, ওকে? হাসান সম্মতিসূচক মাথা নেড়ে মৃদু হাসল। মীরাবের পিঠে আলতো স্পর্শ করে বলল, তোমরা কথা বলো, আমি পাশে আছি। কথা শেষ হলে ডাক দিও। মীরা পিঠে হাসানের স্পর্শ পেতি পিঠ কেমন বাঁকিয়ে নিল। এই লোকের স্পর্শে আজ ভালোবাসা নেই, আছে শুধু ভণ্ডামি। এই স্পর্শকে একসময় যত্ন, ভালোবাসার কাতারে ফেলল। হাসানের সব রকম স্পর্শকে এখন সে ঘৃণা করে। হাসান একটু দূরে যেতেই বশির আহমেদ মেয়ের দিকে ফিরে শুধালেন, কি বলবে বলো এখন। শোনো, স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেসি থাকতে হয় না। কি এমন কথা বলবে যেটা হাসানের সামনে বলা যাচ্ছিল না? মীরাব তাচ্ছিল্যের হাসি হাসল। বাবার দিক থেকে চোখ নামিয়ে নিজের পায়ের বুড়ো আঙুলের দিকে দৃষ্টি রেখে বলল, প্রাইভেসি থাকবে না। যাই হোক, আপনি হাসানের করা অপরাধ সম্পর্কে কতটুকু জানেন? বশির আহমেদ শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মেয়েকে অভয় দেওয়ার চেষ্টা করে বললেন, দেখো, পুরুষ মানুষ একটু ভুল করতেই পারে। তুমি তার স্ত্রী, তার ভুল ক্ষমা করে তাকে ভালো পথে ফিরিয়ে আনার দায়িত্ব তোমার। তোমাকেই তো সারা জীবন তার সাথে থাকতে হবে। যার সাথে সারা জীবন কাটাবে তার প্রতি মন নরম করতে শেখো। বেশি কঠোর হলে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। মীরাব কিছুক্ষণ চুপ রইল। বাবার কথা আজকাল তার অসহ্যকর লাগে না। সে সহ্য করতে শিখে গেছে। শুধু একটু অসহায় লাগে মাঝে মধ্যে। বাবা মা সর্বদা মেয়ের সংসার নিয়ে চিন্তিত, মেয়ে নিয়ে নয়। একটাবার হাসানকে শাসন করতে দেখেনি সে। এর আগেও হাসান মাঝে মধ্যে যে কলহ সৃষ্টি করেছে, দুজনে রাগারাগি হয়েছে, তখনও সবাই মীরাবেরই ভুল ধরেছে। তাকেই সবাই বুঝিয়েছে, মানিয়ে নিতে বলেছে। হাসান পুরুষ এবং উপার্জন করে বলে সবাই সবকিছু ভুলেও গিয়েছে। কেউ একটাবার তার দিকে আঙুল তোলেনি। মীরাব নীরবতা ভঙ্গ করে নিজে এবার দীর্ঘ নিঃশ্বাস মোচন করলো। বলল, আপনি ঠিক কতটুকু জানেন সেটা জানতে চাই বাবা। বশির সাহেব জবাব দিলেন, হাসান আমাকে সবটা বলেছে। সবটা কতটুকু বাবা? মীরাব পুনরায় জিজ্ঞেস করলো। হাসান কয়েকদিন হলো একটা মেয়ের পাল্লায় পড়েছিল। মেয়েটা নাকি খুব বিরক্ত করছিল। সে নাকি এড়িয়েও চলছিল, কিন্তু মেয়েটা জোকের মতো ধরে আছে হাসানকে। হাসান তোমাকে সব বলেছে, কিন্তু তুমি জিদ করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছো এবং সবাইকে বলেছ হাসান বাসায় মেয়ে এনেছে। তুমি দেখোনি হাসানের কান্নাকাটি। সে তোমাকে প্রচন্ড ভালোবাসে। ভুল একটা করতে যাচ্ছিল, তোমার উচিত তাকে মাফ করে দেওয়া। মীরাব ঠোঁট বাঁকিয়ে হাসল। নিজের স্বামীর চরিত্রহীনতার কারণে করা কর্মকাণ্ডের বর্ণনা আপনাকে দিতে পারছি না। খুব তাড়াতাড়ি আপনার সামনে আসবে সবকিছু। হয়তো সে নিজেই বলবে বা অন্য কেউ। বলে প্রস্থান করল মীরাব। এগিয়ে গেল হাসানের দিকে। প্রতিটা কদমে তার এখন আদনানের কথা মনে পড়ছে। মনে পড়ছে অতীত, মনে পড়ছে পাষণ্ড বাবাকে। কি হতো সেদিন এত কঠিন হয়ে নিজের সিদ্ধান্তে অটল না থাকলে? খুব ক্ষতি হয়ে যেত যে ছেলেটা তার মেয়েকে ভালোবাসতো তাকে না কাঁদালে। খুব ক্ষতি হয়ে যেত। মীরাব এবং হাসান বাসায় ফিরেছে। শোবার ঘরে ঢুকতে বিছানার দিকে চোখ গেল তার। বুকের ভেতর দুমড়ে মুচড়ে উঠল। কান্না গলা অবধি এসে আটকে গেল। চোখ জোড়া ছলছল করে উঠল। অনেক কষ্টে বারবার শ্বাস ফেলে নিজেকে সংবরণ করে নিল। বিছানার কুঁচকে থাকা অংশটা ধরে বিছানার চাদর তুলে ঝুড়িতে রেখে আলমারি থেকে আরেকটা বের করে হাসানের হাতে ধরিয়ে দিল। হাসান নিজের হাতের দিকে একবার দেখে মীরাবকে জিজ্ঞেস করলো, কি করব?
মীরা বেশ স্বাভাবিকভাবে বলল, এটা বিছানায় পেরে দাও। আগেরটা কি দোষ করেছিল? মীরাব কোনো উত্তর না দিয়ে এক পলকে হাসানের দিকে চেয়ে রইল। হাসান হয়তো কিছু বুঝতে পারল। তারপর সে নিজেও কিছু না বলে বসার জন্য মীরাবকে একটা চেয়ার এগিয়ে দিয়ে বলল, তুমি বসো, আমি সব করে দিচ্ছি। মীরাব রাতে আর কোনো কাজে হাত দিল না। বাসায় রান্না না থাকায় হাসানকে দিয়ে বাহিরে থেকে খাবার আনিয়ে খেয়েও নিল। অন্যদিন হলে আজকে মাংসের বড় পিসগুলো হাসানের প্লেটে দিত, কিন্তু আজ বড় স্বার্থপর হলো। বড় এবং পছন্দের পিস নিজের প্লেটে নিয়ে বাকিটুকু হাসানের জন্য রেখে খেয়ে নিল। রাতে দুজন পাশাপাশি শুয়েও পড়ল, কিন্তু মীরাবের চোখে ঘুম নেই। বারবার স্মৃতিতে দুজন একসাথে ভেসে উঠছে, মাথা থেকে কিছুতেই সরাতে পারছে না। কিছুক্ষণ পর পর এদিক ওদিক হচ্ছে শুধু। ওদিকে হাসান একভাবে কপাল এবং চোখের উপর পুরো হাত দিয়ে ঢেকে চিত হয়ে শুয়ে আছে। মীরাবের বারবার নড়চড় সে বুঝতে পারছে, কিন্তু কিছু বলছে না। এভাবে প্রায় রাত 1:30 বাজলো। মীরাব উঠে বসলো। অতিরিক্ত দুশ্চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে তার। এমন লোকের পাশে শুয়ে থাকতো, গা ঘিন ঘিন করছে তার। মীরাবের উঠে বসা টের পেতে হাসান নিজেও চোখের উপর থেকে হাত সরিয়ে শুধালো, তোমার কি খারাপ লাগছে আমার পাশে শুয়ে থাকতে? শেষোক্ত বাক্যে একটু অবাক হলো মীরাব, কিন্তু কোনো উত্তর দিল না। চুপ করে হাঁটুর ওপর মাথা রেখে আরাম করে বসল। হাসান মীরাবের উত্তরের আশায় তার দিকেই চেয়ে রইল। কিছু মুহূর্ত এভাবেই কেটে গেল। মীরাব যখন বুঝলো হাসান তার দিকে চেয়ে আছে, তখন সে বলল, ঘুমো, কাল তোমার অফিস আছে। তুমি ঘুমোবে না? ঘুম আসছে না। আমাকে মাফ করা যায় না মীরাব? কেন বলো তো? হাসান মাথা নিচু করে বলল, আমি যা করেছি তার জন্য। মাফ? সেটা না করে এখানে এসেছি বলছো? তোমার ব্যবহারে বুঝছি তো। চিন্তা করো না, আমাকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। পুরুষ মানুষ তুমি, এমন ভুল একটু একটু হবেই। তাছাড়া এখন তোমার মোটামুটি ভালো বেতনের জব। মেয়েরা তো তোমাকে চাইবেই। মেয়েটা হয়তো তোমাকে বেশিই চেয়েছে, তাই তুমিও ভুল করে ফেলেছ। পরবর্তীতে এমন করো না। বেশ সহজ করে কথাগুলো বলল মীরাব। হাসানের কাছে একদম দুধ ভাতের মতো সরল লাগলো কথাগুলো। মীরাবের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে গালের সাথে ঠেকালো। গায়ের মধ্যে যেন অসম্ভব ঘৃণা টকবগিয়ে উঠল মীরাবের। চোখ মুখ খিচে চুপ করে রইল। হাসান বলল, আমি আর কখনো কোনো ভুল করব না। তোমাকে অভিযোগ করার সময় দেব না, দেখে নিও তুমি। মীরাব সম্মতিসূচক মাথা নাড়ল। মস্তিষ্কে জেগে উঠল সেই বাক্যটি, যে একবার ঠকায় সে কখনো ভালো হয় না। ধরা পড়লে শুধু পথ পরিবর্তন করে নেয়, ফিরে আসে না। ভোর 4:30। বারান্দায় রকিং চেয়ারে হেলান দিয়ে বসে স্মোক করছে আদনান। কিছুক্ষণ পর পর সিগারেট ঠোঁটে ছোঁয়াচ্ছে আর ধোঁয়া ছাড়ছে। ধোঁয়া মাঝে মধ্যে গলার ভেতরে যেতেই কেশে উঠছে সে। চোখ জোড়া লাল বর্ণ ধারণ করেছে। সারা রাতে একটাবারের জন্য পলক ব্যতীত চোখ জোড়া একটাবারের জন্য বিশ্রামে যায়নি। মাথা ভার হয়ে আছে। হাতে সিগারেটখানা শেষ করতেই পাশেই রাখা ফোনটা বেজে উঠল। এই অসময়ে কে কল দিতে পারে ভাবতেই একজনের কথা মাথায় এলো। ফোনটা হাতে নিতে স্ক্রিনে যে নামটি দেখল, তার সাথে ভাবনার মানুষটা মিলে গেল। কল রিসিভ করলো। আদনান? হ্যালো? ঘুমাচ্ছিলেন? মেয়েলি কণ্ঠে প্রশ্নখানা এলো ফোনের ওপাশে থেকে। আদনান জবাব দিল, না। গলা এমন শোনাচ্ছে কেন আপনার? কিছু হয়েছে? না। আচ্ছা, ওখানে গিয়ে একটা কল তো অন্তত দিতে পারতেন, দেননি কেন? ভুলে গিয়েছিলাম। ছোট আম্মা ফিরবে কবে? আর আপনি? আম্মা কাল পরশু চলে যাবে।
আমার দেরি হবে এবার। দেরি হবে কেন? এতদিন যতবার গিয়েছেন ততদিনই তো 2 দিনে ফিরে এসেছেন। এবার দেরি হবে কেন? আদনান চোখ চুলকে বলল, কাজে দেরি হবে। আচ্ছা রুচি, ফোন রাখছি। বলেই কলটা কেটে দিল আদনান। ফোনের ওপাশে যে মেয়েটি কথা বলছিল সে রুচি। মেয়েটি অসম্ভব মিষ্টি দেখতে এবং স্বভাবের। সম্পর্কে আদনানের চাচাতো বোন। মেয়েটা আদনানের অসম্ভব যত্ন করে, খবর নেয়। সে আদনান বলতে পাগল। আদনান ফোনটা হাতে করে রুমে যাচ্ছিল, তখনই টুং করে আবারও ফোনটা বেজে উঠল। হাতে নিতে স্ক্রিনে একটা মেসেজ দেখতে পেল। সেখানে লেখা, সিগারেট একটু কম খাবেন। আপনার বুকে কাশি জমেছে, নামাজটা পড়ে নিন। রাত যদি জেগে থাকেন তাহলে নামাজ পড়ে একটু ঘুমিয়েও নিবেন। আমার জামাই বিদেশ থেকে আসার সময় গহনা নিয়ে আসছে। সেই গহনা কেন আমার ননদ নেবে? ওর জন্য তো আলাদা করে সবকিছু নিয়ে আসছে। তবুও কেন আমার গহনায় ভাগ বসাবে? আমি কেন তাকে আমার গহনা দিতে যাব? আলমারিতে যে শাড়িগুলো থাকে সেখান থেকে আমার শাড়িগুলো ধরেও টানাটানি করে। আমার সবকিছু তোর নজর। নিজের কোনো কিছুতেই সন্তুষ্ট নয় মেয়ে। আমার অসহ্য লাগে। কবে এর বিয়ে হবে আর কবে এ বাড়ি থেকে বিদায় নেবে আল্লাহ জানেন। বিয়ে হয়ে এ বাড়ি থেকে বিদায় হলে বাঁচি আমি। কথাগুলো বলে থামলো মীরাবের প্রতিবেশী মহিলাটি। ওনার স্বামী গতকালই বিদেশ থেকে এসেছে। তার গল্পই করছিল মীরাবের কাছে। মীরাব এবং তাদের বাসা একদম লাগোয়া বিল্ডিং। মাঝে মধ্যে মীরাব যখন ব্যালকনিতে আসে তখনই মহিলা নিজের কাজ ছেড়ে দৌড়ে তাদের ব্যালকনিতে চলে আসে মীরাবের সাথে গল্প করতে। আজও তার অন্যথা হলো না। সকাল 9টার দিকে ঘুম ভেঙেছে মীরাবের। ফোনের রিংটোন কানে আসতেই আড়মোড়া ভেঙে ছোট ছোট চোখে তাকিয়েছে সে। পাশে ফিরে দেখতে পেল হাসান নেই। ফোনটা হাতে নিতেই সময় দেখে চোখ আবার বন্ধ হয়ে এলো। কোনো মতে উঠে বসে কল আসা নম্বরটিতে কল ব্যাক করতে গিয়ে দেখলো তার ফোনের ব্যালেন্স শেষ। তাই ফোনটা রেখে ব্যালকনিতে একটু এসে দাঁড়িয়েছিল সে। আসার সাথে সাথে সামনের বাসার মহিলাটি কথা বলতে ছুটে এসেছে। মীরাব সব শুনে বলল, আপনার ননদ আপনাকে কিছু দেয় যদি কখনো প্রয়োজন হয়? মহিলাটি বলল, আমার তো প্রয়োজনই হয় না। আমার কারো জিনিস নেওয়ার কোনো শখ নেই। আমার জিনিস কাউকে দিতেও ভালো লাগে না। মাঝে মধ্যে একটু দেবেন, ননদ যদি ভালো হয়। আচ্ছা ভাবি, আমি একটু যাই, ফোন বাজছে। ফোন পুনরায় বেজে উঠতেই মীরাব ভেতরে চলে এলো। ফোন হাতে নিতেই দেখলো হাসান কল করেছে। গায়ে একটা ঝাঁকুনি দিয়ে উঠল। চোখ বন্ধ করে নিল সে। কল কেটে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কলটা রিসিভ করলো। বলল, কোথায় আছেন? ঘুম ভাঙাননি কেন শুনি? ওপাশে থেকে হাসান বলে উঠল, তুমি ঘুমোচ্ছিলে, দেখতে এত আদুরে লাগছিল, ডাকতে ইচ্ছে করেনি। দীর্ঘশ্বাস বকে চাপলো মীরাবের। তাকে তো আজ নতুন ভাবে আদুরে লাগেনি। প্রতিদিন তো এই একই মুখ হাসান দেখতো। তবে কি এতদিন সত্যি অন্যরকম লেগেছে? বাজে লেগেছে? তা না হলে এই আদরে মুখটার কথা ভুলে সে অন্য নারীতে আসক্ত হলো কেন? মীরাব চাপা কষ্ট আরো বেশি করে চাপা দিল। মৃদু গলায় বলল, বাসায় তো খাবার ছিল না। খেয়ে যাওনি তো বোধহয় কিছু। বাসা থেকে বের হয়ে স্টলে চা আর বনরুটি খেয়েছি। আমি ওখানে বলে এসেছি একটু পর রেস্টুরেন্ট থেকে তোমার নাস্তা পাঠিয়ে দেবে। আমি নাস্তা বানাবো না? না, তোমার কিছু করতে হবে না। একটা বুয়ার ব্যবস্থা করা উচিত। আমি তো এখন আর আগের মতো ভারী কাজই করতে পারবো না। হাসান কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আমি অফিস থেকে ফিরেই খোঁজ করব, চিন্তা করো না। দুপুরের খাবার পাঠিয়ে দিতে বলবো? কি খাবে বলো তো?
মীরাব একটু সময় নিল, ভেবে বলল, সাদা ভাত আর গরুর গোস্ত পাঠিয়ে দেয় যেন। রাতেও খেয়েছো, দুপুরে খেলে কিছু হবে না? না, কিছু হবে না। তুমি বাসে আসার সময় সব ধরনের মিষ্টি অল্প করে নিয়ে এসো তো। মনে করে আনবে তো? হাসান হেসে বলল, আমার বউ খাবে আর আমার মনে থাকবে না? অবশ্যই থাকবে। এখন যাও, ফ্রেশ হয়ে বসো, আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, বলে কল কেটে দিল। সকালের নাস্তা এবং দুপুরের খাবার দুটোই বাহিরের খাবার দিয়ে শেষ করেছে মীরাব। নিজেকে ভালো রাখার জন্য কত চেষ্টা মীরাবের, কিছুতে হাসানের ওই কাজ, কথা ভুলতে পারছে না সে। সব সময় কানে বাজছে, আমি লাবণীকে ভালোবাসি। মীরাবের মাথা ব্যথা শুরু হয় ওসব নিয়ে বেশি ভাবতে গেলে। মীরাব নিশ্চিত নয় হাসান আর লাবণীর মধ্যে ঠিক কতটুকু কি গড়িয়েছে। বাসায় এসে দুজনকে একসাথে পেয়েছিল, কিন্তু সে ভেবে পায় না ওদের মধ্যে কি সব হয়ে গেছে। হাসান তার প্রেমিকাকে ঠিক কিভাবে স্পর্শ করেছে, মীরাবকে যেভাবে ভালোবেসে বকে জড়াতো, চুমু খেত, ওভাবেই লাবণীকেও কাছে টেনেছে। আচ্ছা, লাবণী কাছে এলে মীরাবের কথা একবারও মাথায় আসেনি হাসানের? একবারও মীরাবের অসহায় চেহারা তার মনে উকি দেয়নি? না, মীরাব আর ভাবতে পারে না। ছুটে গেল রান্নাঘরে, এক কাপ চা খেতে পারলে বোধহয় ভালো লাগতো। এখানে ওখানে খুঁজে চা বানানোর সবকিছু এক জায়গায় রাখলো সে। ফ্রিজ থেকে দুধ বের করে নিয়ে এলো, যত্ন করে এক কাপ চা বানিয়ে তবেই ঘরে ফিরল। বাহিরে বাতাস বইছে দেখে ব্যালকনিতে বসার সিদ্ধান্ত নিল সে। ব্যালকনিতে বসে চা, বাহিরে বাতাস, সাথে বাংলা মন জোড়ানো গান হলে মন্দ হয় না। বিছানা থেকে ফোন হাতে নিতে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বাবার নম্বর দেখে কল কেটে দিল মীরাব। মনে মনে বলল, মেয়েকে ছাড়া থাকতে শিখে যান বাবা। পরপর 3 দিন নাকে মুখে কাজ শেষ করে একদিনের ছুটি নিয়েছে হাসান। 3টা দিন মীরাবকে সে একটুও সময় দিতে পারেনি। সকাল সকাল অফিসের কাজে বের হয়ে গিয়েছে এবং এসেছে সন্ধ্যার অনেক পরে। মীরাবকে নিয়ে সন্ধ্যার পর বের হওয়ার সাহস সে করেনি, কারণ মীরাব তো এখন আর একা নেই। বড়দের কথায় সন্তান সম্ভবা নারীর সন্ধ্যার পর বাহিরে থাকতে নেই। বুয়া সকালে এসে দুপুরে রান্নার জন্য সব কেটে কুটে দিয়ে যায়। ফ্রিজ থেকে হাসান গরুর গোশত বের করে পানিতে ভিজিয়ে রেখেছে। গত 2 দিন শাক এবং সবজি চলেছে বাসায়। আজ হাসান নিজে রান্না করবে। হাসানের হাতের রান্না মীরাব খুব পছন্দ করে। মীরাবের জন্যই মূলত হাসান রান্নাটা করবে। যেমন ভাবনা তেমন কাজ। হাসান নিজে হাতে মীরাবের পছন্দের কয়েক ধরনের ডাল মেশানো খিচুড়ি এবং গরুর গোশত রান্না করল। দুপুরে নিজে হাতে মীরাবকে খাইয়েও দিল। খাওয়া দাওয়া শেষ করে হাসান মীরাবকে জানালো আজ মীরাবকে নিয়ে সে বের হবে। অনেকদিন দুজন একসাথে ঘুরতে বের হয় না। মীরাবও না করলো না। সে মূলত হাসানের কোনো কথাকে অগ্রাহ্য করছে না। হাসান যেভাবে চাইছে সে ঠিক সেভাবেই হাসানের সামনে উপস্থিত হচ্ছে। বিকেল এবং সন্ধ্যার মাঝামাঝি সময়ে বাসা থেকে বের হলো দুজন। হাসান একটা সাদা রঙের টি শার্ট এবং কালো প্যান্ট পরল। মীরাবকে সে লাল রঙের শাড়ি পরিয়েছে। মীরাব প্রথমে শাড়ি পরতে অস্বীকার করলো, শেষ অবধি নিজের কথায় দাঁড়িয়ে থাকতে পারেনি। মীরাবের প্রথম কয়েক মাস খুব সাবধানে চলাফেরা করা উচিত বলে জানিয়েছেন ডাক্তার। সিঁড়ি দিয়ে খুব সাবধানে ওঠানামা করার অনুরোধ করা হয়েছে। হাসান খুব সাবধানতার সাথে মীরাবকে ধরে নিচে নামালো। মীরাবকে দাঁড় করিয়ে বাহিরের সদর দরজা আটকে দিল সে। পিছনে মীরাবের দিকে ঘুরতেই মীরাবের পিছন দিকে লাবণীকে দেখে এক প্রকার অবিন্যস্ত দেখালো হাসানকে। কয়েকবার শুকনো ঢোক গিলল সে। মীরাবের দিকে এগিয়ে গিয়ে দাঁড়াতেই মীরাব নিজেও
লাবণীকে দেখতে পেল। ভ্রু কুঁচকে হাসানের দিকে তাকালো সে। হয়তো এই তাকানোর অর্থ, এই মেয়ে কি করছে এখানে? হাসানের দিক থেকে কোনো উত্তর এলো না। লাবণী নিজেই হাসানের ঠিক সামনাসামনি দাঁড়িয়ে কান্না জড়ানো গলায় বলল, তুমি আমার ফোন কেন রিসিভ করছো না? হাসান, আমাকে এভাবে ইগনোর কেন করছো? তুমি জানো না আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না? কেন তুমি আমার সাথে কথা বলছো না? তুমি এমন করলে আমি মারা যাব জান। বউ আর প্রেমিকা একসাথে সামনে দাঁড়িয়ে পুনরায় একই ঘটিত অঘটন কিভাবে সামাল দেবে কিছুই বুঝতে পারছে না হাসান। গত কয়েকদিন হলো সে অনেক চেষ্টা করে লাবণীর সাথে যোগাযোগ বন্ধ রেখেছে, নম্বরটাও বদলে ফেলেছে এবং ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করে রেখেছে। মোট কথা, কোনোখানেই লাবণী হাসানকে পায়নি। তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলেই আজ পাগলের মতো ছুটে এসেছে হাসানের বাড়িতে। এ বাড়িতে তো সে কম আসেনি, মাসে অন্তত 2 বার তো আসা হয়েইছে তার। লাবণী আর হাসানের পরকীয়ার বিষয়টা যেদিন মীরাবের সামনে এলো, মীরাবকে হাসপাতালে নিতে হলো, সেদিনই সেই সময় হাসান লাবণীর সাথে শেষবার যোগাযোগ করেছিল। লাবণীকে জানিয়েছিল পরিবেশ ঠিক হলে সে নিজেই তার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করার কথা বলে আজ একটানা কয়েকদিন হলো হাসান একদম লাপাত্তা হয়ে আছে। হাসান প্রলম্বিত নিঃশ্বাস নিল। লাবণীকে কিছু বলার আগে মীরাবকে উদ্দেশ্য করে আগে বলল, তুমি আবার আমাকে ভুল বুঝছো তাই না? ঠিক বা ভুল বোঝার মতো এখনো কিছু ঘটেনি, তাই কিছু বুঝতে পারছি না। সহসা জবাবে কথাটা বলে উঠল মীরাব। হাসান লাবণীর দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, লাবণী, আমি ভুল করে ফেলেছিলাম। আমি জানি না কিসের মোহে পড়ে ঘরে স্ত্রী রেখে তোমার সাথে সম্পর্কে জড়িয়েছিলাম। দেখো, আমার বউ আছে, সংসার আছে। 2 দিন পরে এই সংসারে ছোট একটা প্রাণ আসতে চলেছে। আমি চাই না ছোট বাচ্চাটা বাবাহারা হোক। আমি সত্যিই চাই না আমার সন্তান পিতৃহারা হয়ে বড় হোক। তার জন্য মায়ের ভালোবাসা যেমন জরুরি, ঠিক তেমনি বাবাকে প্রয়োজন। তাছাড়া আমি চিন্তা ভাবনা করে দেখেছি এই কয়েকদিন। হাসানকে থামিয়ে দিয়ে লাবণী এক প্রকার রুদ্ধশ্বাস ফেলে জানতে চাইল, কি ভেবেছ? আমাকে ছেড়ে দেবে? হাসান মীরাবের মুখের দিকে চাইল। মীরাব অতি আগ্রহ নিয়ে অপেক্ষা করছে হাসান কি বলে সেটা শুনতে। সে হাসানের অভিব্যক্তি জানতে চায়। হাসান মনের মধ্যে কি পুষে রেখেছে সেটা জানা জরুরি। হাসান অস্থির কণ্ঠে লাবণীকে উদ্দেশ্য করে বলল, দেখো, একটা পুরুষ বা নারীর কি চাহিদা থাকে, সব ভাবনা শেষ কোথায়? জীবন সঙ্গী, সংসার, বাচ্চা, এগুলোই তো, তাই না? আমার তো আছে। আমি কেন আর বাহিরমুখী হব বলো? হ্যাঁ, আমি না বুঝে অনেক ভুল করেছি, অন্যায় করেছি। আমি জানি আমি হয়তো তোমাদের কারো কাছে ক্ষমা পাবো না, কিন্তু পরবর্তীতে আমি আর একটুও ভুল করতে চাই না। তুমি অবিবাহিত, তুমি চাইলেই একটা ভালো ছেলেকে বিয়ে করতে পারবে। আমি মীরাবকে ছেড়ে তোমাকে গ্রহণ করতেই পারি, কিন্তু তাতে মীরাব, আমাদের বাচ্চা, দীর্ঘ সময়ের বিপদের সম্মুখীন হবে। আজীবন আমার সন্তান কারো বোঝা হয়ে জীবন পার করবে। আমি এসব কিছুই চাচ্ছি না। আমি চাই তুমি বিষয়টা একটু বোঝো এবং ভালো একটা ছেলেকে বিয়ে করে সংসার করো। হাসানের কথা শেষ হতে লাবণী চোখের পানিটুকু মুছে ফেলল। কয়েকবার শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিল। এরপর থমথমে গলায় বলল, হাসান, তুমি আমাকে যেভাবে ভালোবাসতে, যেভাবে ছুতে, আদর করে বুকে জড়িয়ে নিতে, আমাকে পাওয়ার লোভ, তোমার সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে যেত, এসব কিছু অন্যের দ্বারা হলে তোমার ভালো লাগবে? এটাই তুমি চাও? মীরাবের চোখ মুখ কালো হয়ে এলো।
স্বামী অন্য কাউকে কিভাবে ভালোবেসেছে, কাছে রেখেছে, ব্যক্তিগত সময় কাটিয়েছে, তা শুনতে কোনো নারী হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করবে না। মীরাবও করল না, যদিও সেদিন দুজনকে বাসে এলোমেলো অবস্থায় দেখে বুকের পাঁজর ভেঙে গিয়েছে। এই লোককে সে কোনো দিন আর ভালোবাসতে পারবে না, বিশ্বাস করবে না। তবুও লাবণীর কথাগুলো আরো একবার তার মনের ভেতর ঝড় তুলে দিল। ভাবল, এভাবেও ঠকাতে পারে মানুষ। মীরাব দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল, চোখে পানি খুব কষ্টে আটকে রাখলো সে। মনে হলো এখনই এখান থেকে চলে যেতে। তাদের এসব শোনার চেয়ে চলে অন্তত শ্রেয় ভেবেই পা বাড়ালো মীরাব। হাসান মীরাবের হাত ধরে আটকে দিল। লাবণীকে গম্ভীর মুখে বলে উঠল, কমন সেন্স হারিয়ে ফেলেছ? কখন কোথায় কি বলতে হয় জানো না? তুমি একটা মেয়ে হয়ে বুঝতে পারো না আরেকটা মেয়ের কিসে কষ্ট হয়? ভাই, আমি অন্যায় করেছি, অনেক বড় অন্যায় করেছি, যার শাস্তি আমি ভেতরে ভেতরে পাচ্ছি। আমি একটা সুস্থ জীবন চাই। তুমি দয়া করে আমাকে মাফ করে দিও। তুমি যত তাড়াতাড়ি আমাকে ছাড়তে পারবে, ভুলতে পারবে, তত তোমার জন্য মঙ্গল। লাবণী কিছু বলবে, তখনই হাসান ফের বলল, আমার ভুলের জন্য কি আমাকে মরতে বলছো? প্লিজ আমাদের বাচ্চার দিকে একটু তাকাও। আমি এক ভুল সারা জীবন বয়ে বেড়াতে চাই না। মীরাবকে আমি আর ঠকাতে চাই না। একটু বিশ্বস্ত হতে দাও আমায়। মীরাব চুপচাপ দুজনের কথা শুনে যাচ্ছে, তার মুখে কোনো কথা নেই। হাসানকে তার অচেনা লাগে। এখন যতই সে ভালো কথা বলুক, শুধরে যাক, কোনো কিছুতেই মীরাবের যায় আসে না। শুধু যে ক্ষত সৃষ্টি হয়েছে তার ঠিক হতে দীর্ঘ সময় প্রয়োজন। বাইরের নারীর আকর্ষণে জর্জরিত পুরুষ কখনো 100% ভালো হয় না। পৃথিবী সত্য হলে এটাও সত্য। লাবণী ছলছল চোখে হাসানের দিকে তাকিয়ে আছে। হাসান আবারও বলল, ভালোবাসলে মানুষ ত্যাগ করতে পারে। তুমি আমাকে ভুলে যাও, নিজের জীবন গুছিয়ে নাও, আমাকেও একটু শান্তিতে থাকতে দাও। আমি এই সমস্যা আর বয়ে বেড়াতে পারছি না। আমি সারা দিন অফিস করে বাসায় এসে আমার স্ত্রীর হাসি মাখা মুখটা আর দেখতে পাই না। আমার প্রতি তার আগ্রহের শেষ ছিল, অথচ এখন আমি তার পাশে বসে থাকলেও আমাকে একবার তাকিয়ে দেখার ফুরসত তার হয় না। আমি বিপদে চলে গিয়েছিলাম। আমাকে প্লিজ আবার সে পথে ডেকো না। আসছি, ভালো থেকো। চেষ্টা করো আমার সামনে না আসার। আমার বাড়ির পথেও আর পা বাড়িও না। হাসান মীরাবের হাতটা ধরে লাবণীকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। মীরাব হাসানের হাত টেনে দাঁড়িয়ে গেল। লাবণীর দিকে ফিরে বলল, একটা কথা মাথায় রাখবেন, হাসান আপনার জন্য আমাকে ছাড়তে পারলে অন্য কোনো নারীর জন্য আপনাকেও ছাড়তে পারবে। চারদিকে হালকা অন্ধকার নেমেছে। এখানে ওখানে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভিড় ভাট্টা আগের চেয়ে অনেক কমে গিয়েছে। হিমশীতল বাতাস বইছে। হাসান এবং মীরাব সামান্য পথ পাশাপাশি হেঁটে এসে একটা রেস্টুরেন্টে বসলো। এখানে অনেক আগে থেকে মাঝে মাঝে এসে বসতো দুজন। এরপর যখন মাঝে তৃতীয় ব্যক্তি এসেছিল, তখনই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হলো। হাসান খুব একটা বুঝতে দেয়নি, সময় দেওয়া শুধু কমিয়ে দিয়েছিল। হাসান মীরাবের পছন্দের খাবারগুলো অর্ডার দিয়ে শান্ত হয়ে মীরাবের পাশে বসলো। মীরাব চুপচাপ ফোন স্ক্রিনে চোখ বুলিয়ে যাচ্ছে। হাসান একটু ইতস্তত করে মীরাবকে ডাকলো, মীরাব। মীরাব ফোন স্ক্রিন থেকে চোখ সরিয়ে হাসানের দিকে তাকালো। উৎসুক দৃষ্টি বুঝে হাসান বলল, মীরাব, আমাকে মাফ করে দাও। আর একটা বার সুযোগ দাও প্লিজ। বিশ্বাস করো, আমি পরবর্তীতে কোনো অভিযোগ করার সুযোগ দেব না। মীরাব মৃদু হেসে সেদিনের মতোই বলে উঠল, হাসান, মাফ না করলে, সুযোগ না দিলে আমি ফিরতাম না। এভাবে ছোট না হয়ে নিজের বৈশিষ্ট্য পরিবর্তন করো।
তাহলেই হবে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা চলল। এর মধ্যে খাবারও চলে এলো। সামনে টেবিল সাজানো মীরাবের পছন্দের খাবারে। হোয়াইট পাস্তার প্লেট। হাসান নিজের দিকে এগিয়ে নিল। চামচে কিছুটা তুলে নিজেই ফু দিয়ে ঠান্ডা করে মীরাবের সামনে ধরল। মীরাব এতক্ষণ বসে বসে হাসানের কাণ্ড দেখছিল। শেষ অবধি হাসানের এমন কাজে একটু অপ্রস্তুত হলো। এই খাবারটা মুখে নিলে হয়তো হাসানের প্রতি আসা মনের ঘৃণাতেই খাবারের বদহজম হবে। এসব জেনে বুঝেও মীরাব পরিবেশ খারাপ না করে খাবারটা মুখে নিল। খাবার যখন প্রায় শেষের দিকে, তখনই হাসানের ফোন বেজে উঠল। ফোন পকেট থেকে বের করে কারো নম্বর দেখতেই হাসান উঠে দাঁড়ালো। মীরাবকে বলল, মীরাব, তুমি খাবার শেষ করো, আমি 10 মিনিটের মধ্যে ফিরে আসছি। আমার অফিসের কলিগ কল করেছে, সামনেই আছে সে। মীরাব মাথা নেড়ে সম্মতি জানালে হাসান তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। মীরাব হাসানের যাওয়ার দিকে তাকাতে খেয়াল করলো সামনের দিকে একটা টেবিলে আদনান বসে আছে। আদনান মীরাবের দিকে মুখ করে বসে আছে। সামনেই একটা মেয়ে বসে আছে। দুজনে মনোযোগ দিয়ে কথা শুনছে, বলছে। মীরাব এখানে আদনানকে কোনো মেয়ের সাথে দেখে একটু অবাকই হলো। মাথায় প্রশ্ন ঘুরল, এ শহরে আদনানের কে থাকতে পারে যার কথা সে এত মনোযোগ দিয়ে শুনছে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।